মেম্বারদের আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন অ্যাজ সাচ এ ভেরি ভাস্ট অ্যান্ড বিগ সাবজেক্ট। তো পুরো ক্যাপিটাল গেইনের মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে হয়তো কভার করা যাবে না। কিন্তু আমাদের আ আ প্রত্যেকদিন যে কাজে আমাদের ক্যাপিটাল গেইনটা দরকার হয়, যে কনসেপ্টটা দরকার হয়, আমি সেটা একে, একে আলোচনা করব। ১ম এই আমি বলি যে ক্যাপিটাল গেইনের চার্জিং সেকশন হচ্ছে 45। স্যার আমি সেকশন আপনাকে 40 আরেকবার বিরক্ত করব, কিছু শিওর। মনে করবেন না। আপনাকে হ্যাঁ, কোয়েশ্চেন কি করে করবে? আপনি কি চ্যাটে চ্যাটে নেবেন? না আপনি একটা করে টপিক শেষ করবেন, তারপরে আমি আনমিউট করে দেবো সবাইকে, তখন প্রশ্ন করবে? আপনি ওটাই শেষ ভালো করবেন? হবে। ওটাই ভালো হবে। মানে একটা করে আপনি আমাকে বলবেন যে আপনি একবার আনমিউট করে দিন, আমি করে দেবো সেটা। হ্যাঁ, ঠিক আছে। কারণ কি ওটা করলেই ভালো। কারণ কি আ আমি তো মোবাইলের মধ্যে আছি। আর অত আমার কাছে নেই আরকি, এক্সপার্টাইজ যেটাকে বলা হয়। হ্যাঁ, নো, নো। ঠিক আছে? সরি স্যার, হ্যাঁ, সরি। আপনি হ্যাঁ, কন্টিনিউ। ওকে, ওকে। তো সেকশন 45 হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন এর চার্জিং সেকশন। সেকশন 45 বলে যে যখনই কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি হবে বা ট্রান্সফার হবে, অ্যাজ সাচ ট্রান্সফার হবে, তাইলে যে প্রিভিয়াস ইয়ারে সেল হবে বা ট্রান্সফার হবে সেই প্রিভিয়াস ইয়ারেই এটা ক্যাপিটাল গেইন হিসাবে ধার্য হবে। এখন ক্যাপিটাল গেইন আমরা সবাই জানি ক্যাপিটাল অ্যাসেট আমরা সবাই জানি ২ প্রকার। একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, একটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলো যে প্রপার্টি গুলো ইন কেস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অর বোথ যদি ১২ মাসের নিচে যদি এসএসসি হোল্ড করে থাকে। আর ইন কেস অফ ইকুইটি শেয়ার অ্যান্ড জিরো কুপন বন্ড যদি ১২ মাসের নিচে হোল্ড করে থাকে তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এবং অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে যদি ৩৬ মাসের নিচে কেউ হোল্ড করে থাকে তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তার মানে ক্যাপিটাল গেইন এর ক্ষেত্রে যে যদি কেউ ল্যান্ড বিল্ডিং বা ল্যান্ড বিল্ডিং বোথ কেউ যদি ২৪ মাসের বেশি হোল্ড করে তাইলেই সে এটাকে লং টার্ম ক্যাপিটাল গেইন এর বেনিফিট গুলো সে নিতে পারবে। এখন ক্যাপিটাল অ্যাসেটটা কি? ১ম এ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট আমাকে জানতে হবে যে ক্যাপিটাল অ্যাসেট কাকে, কাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। সেকশন 214 অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ডিফাইনস ক্যাপিটাল অ্যাসেট। সেই ক্যাপিটাল অ্যাসেট এর মধ্যে উনি বলছেন যে সমস্ত প্রপার্টিটাই ক্যাপিটাল অ্যাসেট এক্সেপ্ট এগ্রিকালচারাল ল্যান্ড, যে ল্যান্ডটা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির লোক সংখ্যা ১,০০,০০০, আ সেই মিউনিসিপ্যালিটি থেকে ২ কিলোমিটারের মধ্যে যদি কোন এগ্রিকালচার ল্যান্ড হয় তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট। যদি মিউনিসিপ্যালিটির লোক সংখ্যা ১০,০০,০০০ হয়, তাহলে যদি ৬ কিলোমিটারের মধ্যে কোনো এগ্রিকালচার ল্যান্ড হয়, তাইলে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট, এবং মিউনিসিপ্যালিটি যদি ১০,০০,০০০ এর বেশি যদি লোক সংখ্যা হয়, তাইলে সেটা ৮ কিলোমিটারের মধ্যে হলে ক্যাপিটাল অ্যাসেট। এবং জনসংখ্যা কেমন করে ধরা হবে? লাস্ট সেন্সাস। লাস্ট সেন্সাস যেদিন হয়েছিল সেদিন যে জনসংখ্যা সেটাই ধরা হবে। আজকে বর্তমানে কি জনসংখ্যা সেটা ধরা হবে না। তো আর কি ক্যাপিটাল অ্যাসেট না? পার্সোনাল এফেক্ট। পার্সোনাল এফেক্ট যেমন ওয়্যারিং অ্যাপিরাল, কার, আ ইউটেনসিল, হ্যাঁ? এগুলো হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাসেট নয়। আদার দ্যান জুয়েলারি, আর্কিওলজিক্যাল কালেকশনস, পেইন্টিং, স্কাল্পচার অ্যান্ড এনি আর্ট অফ ওয়ার্ক, এগুলো সব ক্যাপিটাল অ্যাসেট। তো আমি আর যদি কোনো সময় যদি এটা আমার ক্যাপিটাল অ্যাসেট না, সে রুরাল এগ্রিকালচার ল্যান্ড বা আ পার্সোনাল এফেক্টস এ ল্যান্ড, কি আ ইউটেনসিল, পার্সোনাল ইউটেনসিল, সেগুলোকে যদি আমরা সেল করি এবং তাতে যদি কোনো গেইন এরাইজ হয়, তাহলে আমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। কিন্তু পূজা ইউটেনসিল, যেটাকে আমরা পূজা থালি বলা হয়, দ্যাট ইস নট পার্সোনাল এফেক্ট, বিকজ পার্সোনাল এফেক্ট মিনস এ থিং হুইচ ইস বিং ইউজড বাই দি অ্যাসেসি হিমসেলফ। এখন সোফা দি রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইস কনসার্ন, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা আগে হচ্ছে থ্রু রোড, রোডে মাপা হতো। এখন ২০১৩ সালের পর থেকে ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। এটা এরিয়ালি মেজার করা হবে। এরিয়ালি মেজার করার জন্য গুগল ম্যাপে গিয়ে মেজার করা যেতে পারে। এখন একটা প্রশ্ন ওঠে যে রুরাল এগ্রিকালচার ল্যান্ড যখন আমি সেল করছি তাতে কি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস বা এগ্রিকালচার ইনকাম আমার দেখানো দরকার রিটার্নে? আমার রিটার্নে যদি প্রিভিয়াসলি কোনো এগ্রিকালচার ইনকাম না দেখানো থাকে বা অন ইন্সপেকশন যদি দেখা যায় যে সেখানে কোনো এগ্রিকালচার অ্যাক্টিভিটিস নেই, তাহলে কি এটাকে ডিনাই করা যেতে পারে?
আমার হিসেবে না। যদি ল্যান্ডটা এগ্রিকালচার ল্যান্ড হয়, যদি ল্যান্ডটা ৬ কিলোমিটার, ৮ কিলোমিটার বা ২ কিলোমিটারের বাইরে হয়, যদি ল্যান্ডটা কোনো কনভার্সন এর জন্য এপ্লাই না হয়, যদি ল্যান্ডটা আদারওয়াইজ নন এগ্রিকালচার ইউজ না হয়, তাইলে আমার এগ্রিকালচার অ্যাক্টিভিটিস হয়েছিল কি হয়নি, এগ্রিকালচার ইনকাম দেখিয়েছি কি দেখাইনি, আমার এটা ক্যাপিটাল গেইন থেকে ডিনাই করা যাবে না। কিন্তু যদি কোনো আরবান এগ্রিকালচার ল্যান্ড সেল করি, আর তাইলে যদি এসএসসি আবার একটা এগ্রিকালচার ল্যান্ড পারচেজ করে, সে আরবান এগ্রিকালচারও হতে পারে, রুরাল এগ্রিকালচারও হতে পারে। তাইলে সেক্ষেত্রে তাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, প্রোভাইডেড যে লাস্ট 2 ইয়ার্স সে সেই ল্যান্ডের মধ্যে সে বা তার প্যারেন্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করেছে। তার মানে আমরা জানি যে ট্রান্সফার যেটা আছে সেকশন 247 এর, তাতে হচ্ছে কম্পালসরি অ্যাকুইজিশন ইজ অলসো ট্রান্সফার। সুতরাং যদি কোনো আরবান এগ্রিকালচার ল্যান্ড যদি কম্পালসারিলি অ্যাকুয়ার হয়, তাইলেও এটাকে ল্যান্ড আরেকটা এগ্রিকালচার ল্যান্ড কিনে তবেই এখান থেকে ট্যাক্স ছাড় পাওয়া যেত। কিন্তু ২০০৫ সাল থেকে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার ২০০৫-৬ থেকে ক্লজ 37 ইন সেকশন 10 ইনসার্ট করা হয়েছে, যাতে বলা হয়েছে যে আরবান এগ্রিকালচার ল্যান্ড যদি অ্যাকুয়ার হয় আন্ডার গভর্নমেন্ট নোটিফিকেশন অর রিজার্ভ ব্যাংক নোটিফিকেশন, তাহলে আর অন অ্যাকুইজিশন অফ আরবান এগ্রিকালচার ল্যান্ড কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আমরা সবাই জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সেটা নতুন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013 এ রিপ্লেস করা হয়েছে, এবং 2013 এ যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট রিপ্লেস করা হয়েছে তাতে সেকশন 96 এ বলছে যে কোনো কোনো ল্যান্ড, আরবান ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড, রুরাল ল্যান্ড, যে কোনো ল্যান্ড অ্যান্ড এনি কনস্ট্রাকশন স্ট্যান্ডিং দেয়ার অন যদি অ্যাকুয়ার হয় অ্যাজ পার সেকশন 96 অফ নিউ অ্যাকুইজিশন অ্যাক্ট, তাইলে না স্টাম্প ডিউটি দিতে হবে, না ইনকাম ট্যাক্স দিতে হবে। যদিও ইনকাম ট্যাক্স ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের কোনো সাবজেক্ট ম্যাটার নয়। কিন্তু বলছে যে এখানে কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে একটা বড় দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইনকাম ট্যাক্সের মধ্যে কোনো স্পেসিফিক প্রভিশন নেই যে আরবান এগ্রিকালচার ল্যান্ড, ইভেন নন এগ্রিকালচারাল ল্যান্ড, আরবান ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে অথচ ট্যাক্স দিতে হবে না। কিন্তু সেকশন 96 অফ দি নিউ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013 বলছে যে ট্যাক্স দিতে হবে না। সো দুটোই সেন্ট্রাল অ্যাক্ট, দুটো সেন্ট্রাল অ্যাক্টের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসলো। সিবিডিটি একটা সার্কুলার জারি করলো 2016 এ, 2016 36/2016 সার্কুলার। তাতে বলল যে আন্ডার সেকশন 96 অফ নিউ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টে যে সমস্ত ট্রান্সফার হবে, যে সমস্ত ল্যান্ডগুলো অ্যাকুয়ার হবে, তার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, ইভেন তো দেয়ার ইজ নো স্পেসিফিক প্রভিশন আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এখন প্রশ্ন আসতে পারে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে কোনো প্রভিশন নেই, অথচ এক্সাম্পশনটা কেমন করে পাওয়া যাবে? বিভিন্ন কোর্ট এটা বলেছে যে সিবিডিটি সার্কুলার ইজ বাইন্ডিং আপন all the officers of the department, right from CBDT chairman to the peon of the department. Even though এখন CBDT circular যদি contrary to the provisions of the act হয়, even though that is binding on them, although that is not binding on the SSC and the court, কিন্তু ডিপার্টমেন্টের উপরে বাইন্ডিং। সুতরাং ডিপার্টমেন্ট এই এক্সাম্পশন আর ডিনাই করতে পারে না। তারপরে ট্রান্সফারের মধ্যে আমরা আর কি দেখতে পাই যে আর কোনটা জিনিস ট্রান্সফার আছে? ট্রান্সফারের মধ্যে বলছে যে কোনো লোক তার ক্যাপিটাল অ্যাসেট তার বিজনেসে যদি স্টক হিসাবে কনভার্ট করে, তাইলে সেটাও একটা ট্রান্সফার। সেকশন 45(2) অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে যে যেদিন ক্যাপিটাল অ্যাসেটটাকে ট্রান্সফার করা হবে, তার যে ফেয়ার মার্কেট ভ্যালু, সেটাকে ধরা হবে যে কস্ট অফ ট্রান্সফার। অর্থাৎ এই টাকাতে ও প্রপার্টিটা সেল করেছে। এখন এই ট্যাক্সটা কবে দিতে হবে? এই ট্যাক্সটা দিতে হবে যেদিন ট্রান্সফার, যেদিন কনভার্ট হলো, হ্যাঁ, স্টক ইন ট্রেড ক্যাপিটাল অ্যাসেট, সেদিন দিতে হবে না। যেদিন এই স্টক ইন ট্রেডটা সেল হবে, সেদিন ক্যাপিটাল গেইনটা ওকে দিতে হবে। দিতে হবে কিভাবে? সেই পুরানো রেটে। ওর কস্ট অফ অ্যাকুইজিশন যদি 1/4/2000 এর আগে যদি কস্ট অ্যাকুয়ার করে থাকে, তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1/4/2001 এ পাবে, এবং যেদিন ও ট্রান্সফার করলো স্টকটাকে অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট ইন হিজ বুকস অফ অ্যাকাউন্ট, সেদিনকার যে ভ্যালু হবে, ফেয়ার মার্কেট ভ্যালু, সেটা হবে ওর সেল প্রাইস। তার উপরে ট্যাক্স দেবে যেদিন সেল করবে। ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে যেদিন সে স্টকটাকে সেল করবে, সেদিন ট্যাক্স দেবে। সুতরাং এখানে সেকশন 56 কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। হ্যাঁ? আবার যদি কোনো লোক কোনো
পার্টনারশিপ ফার্মে ক্যাপিটাল অ্যাসেট ইন্ট্রোডিউস করে বাই ওয়ে অফ ক্যাপিটাল, সেক্ষেত্রেও তাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। সেই ক্যাপিটাল গেইনটা কি হবে? বুকস এর মধ্যে যে ক্যাপিটাল অ্যাসেটের যে ভ্যালুটা ধরা হবে। অর্থাৎ একটা পার্টনারশিপে ফার্মের মধ্যে আমি আমার ল্যান্ড কন্ট্রিবিউট করলাম অ্যাজ মাই ক্যাপিটাল এবং বাকি পার্টনারদের সঙ্গে এগ্রি হলাম যে আমার ল্যান্ডের দাম ৫০ লক্ষ টাকা। এই যে ৫০ লক্ষ টাকা বুকসে লেখা হবে সেটাই ক্যাপিটাল গেইনের জন্য ধার্য করা হবে। তার থেকে মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট যা পাওয়া যায় সবই পাওয়া যাবে। এক্ষেত্রেও সেকশন 50C র কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। কারণ অ্যাক্ট বলে দিয়েছে যে বুকসের মধ্যে যেটা ধরা হবে সে কম হোক আর বেশি হোক সেটাই কনসিডারেশন হিসেবে ট্রিট করা হবে। তো এটাও একটা ট্রান্সফার। দেন অ্যানাদার ট্রান্সফার যেটা সবথেকে বেশি কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে 247(5). সেকশন 247(5) এ কি বলে? যে যদি ইন পারসুয়েন্স অফ এনি কন্ট্রাক্ট যদি কোনো পজেশন যদি হ্যান্ডওভার করে দেওয়া যায় ট্রান্সফারিকে, তাইলে সেদিনই ক্যাপিটাল গেইন হয়ে গেল বাই ভার্চু অফ সেকশন 53A অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এখন মনে করুন যে একজন ইন্ডিভিজুয়াল বা এইচইউএফ তার একটা ল্যান্ড, অনেক পুরানো ল্যান্ড, সেই ইনহেরিটেড ল্যান্ড, তার একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডটা এখন একটা বিল্ডারকে দিতে চায়, প্রমোটারকে দিতে চায়, জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করবে। তার কাছে তো পয়সা নেই। সে এখন এটাকে এগ্রিমেন্ট যখন করছে এবং সে যদি ওই পজেশনটাকে হ্যান্ড ওভার করে দেয় এবং অ্যাডভান্স একটা ১ লক্ষ, ২ লক্ষ, ৫০,০০০ টাকা পেয়ে যায়, তাহলে অন দ্যাট ভেরি ডে ওর ক্যাপিটাল গেইন রেইজ হয়ে গেল এবং ওকে ক্যাপিটাল গেইন 50C অনুযায়ী যে ফুল মার্কেট ভ্যালু যেটা হবে, স্টাম্প ডিউটি ভ্যালু যেটা হবে, তার উপরে ওকে ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স সে কোত্থেকে পেমেন্ট করবে? তার কাছে তো পয়সাই নেই। তার কাছে পয়সা নেই জন্যই তো সে একটা এগ্রিমেন্টে ঢুকেছে একটা বিল্ডারের সাথে। সো পারহ্যাপস গভর্নমেন্ট হ্যাজ সাবসিকুয়েন্টলি রিয়ালাইজড দিস প্র্যাকটিক্যাল or ground reality. Clause 5A in section 45, চার্জিং সেকশন 45 এর মধ্যে ক্লজ 5A ইনসার্ট করে দেওয়া হলো এবং তাতে বলা হলো যে একজন ইন্ডিভিজুয়াল আর এইচইউএফ যদি কখনো কোনো এগ্রিমেন্ট কোনো বিল্ডারের সঙ্গে হয় জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে এবং সেখানে যদি কন্ডিশন কি সেখানে সেই এগ্রিমেন্টটা রেজিস্টার্ড হতে হবে এবং সেখানে থেকে একটা শেয়ার, কনস্ট্রাকশনের একটা শেয়ার তাকে পেতে হবে। সে কনস্ট্রাকশনের শেয়ার ছাড়াও আরো ক্যাশও পেতে পারে এবং ক্যাপিটাল গেইন তাকে কবে দিবে? যেদিন বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু হবে সেই দিনকার যে স্টাম্প ডিউটি ভ্যালু, যে ও কনস্ট্রাকশনে যে শেয়ারটা পেলো তার যে স্টাম্প ডিউটি ভ্যালু অ্যান্ড যে ক্যাশ যেটা ও পাবে ইন অ্যাডিশন টু কনস্ট্রাক্টেড এরিয়া, সেটা হবে ওর কনসিডারেশন। ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল অ্যান্ড এইচইউএফ ইজ সামহাউ সেভড নাওএডেজ। কিন্তু জেনে বুঝে আমার মনে হয় কোম্পানি এবং কোঅপারেটিভ সোসাইটি বা ফার্ম যারা বিজনেস এন্টিটি তাদের এই সুযোগের বাইরে রেখে দেওয়া হয়েছে। কেন বাইরে রেখে দেওয়া হয়েছে? যে ইন্ডিভিজুয়ালের কাছে হতে পারে তার পুরনো ল্যান্ড ছিল, সে গরিব লোক, কিন্তু একটা বিজনেসম্যান সাথে বিজনেস করতে এসছে, ডেফিনেটলি তার কাছে ক্যাপিটাল আছে, সুতরাং তাকে এই আওতায় রাখা হয়নি। তাকে অলরেডি 247(5) এ ইউডিউ সেকশন 53A যদি দেখা যায় যে ট্রান্সফার হয়ে গেছে পজিশন, তাহলে তাকে তখনই ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু একটা কথা এখানে আমি বলতে চাই যে সেকশন 53A of the Transfer of Property Act 1882 and Section 17 of Registration Act 1908 had been simultaneously amended in 2001. তার নেট এফেক্ট হচ্ছে যদি কোনো এগ্রিমেন্ট রেজিস্টার্ড না হয় তাইলে তার কোনো লিগাল ভ্যালিডিটি নেই, সেটাকে লিগালি এনফোর্স করা যায় না। এবং সুপ্রিম কোর্ট ইন বলবীর সিং সাইনিস কেস 2017 বলল যে যদি কোনো এগ্রিমেন্ট যদি রেজিস্টার না হয় তাহলে সেকশন 53 অনুযায়ী ওটাকে ট্রান্সফার হিসেবে ধরা হবে না এবং তাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আইদার তো এগ্রিমেন্ট আমাকে রেজিস্টার করলে চলবে না, বা যদি আমি এগ্রিমেন্ট রেজিস্টার করি তাহলে আমি পজেশন তাকে আমি পারমিসিবল পজেশন হ্যান্ড ওভার করবো, নট অ্যাবসলিউট পজেশন। পজেশন তাকে দিব ফর দি পারপাস অফ কনস্ট্রাকশন। আদারওয়াইজ ক্যাপিটাল গেইন কিন্তু সাথে সাথেই রেইজ হয়ে যাবে। তো এখন ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যদি আমরা সেকশন 242A দেখি যেখানে হোল্ডিং পিরিয়ড ডিফাইন করা আছে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটালের জন্য, বা সেকশন 214 যদি দেখি, সব জায়গায় বলছে যে ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই দি অ্যাসেসি
তার মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট ওন করার কোনো প্রয়োজন নেই, সিম্পলি হোল্ডিং অফ দি ক্যাপিটাল অ্যাসেট যদি হয় তাইলেই আমাকে হোল্ডিং পিরিয়ডের যে বেনিফিট হয়, কস্ট অফ ইন্ডেক্সেশনের যে বেনিফিট হয় সেটা আমাকে দিতে হবে। সিবিডিটি সার্কুলারও বলেছে যে ডেট অফ অ্যালটমেন্ট, যেদিন অ্যালটমেন্ট হবে সেই ডেট থেকেই ধরা হবে যে ক্যাপিটাল অ্যাসেটটা এই লোকটি হোল্ড করে রেখেছিল। সাবসিকুয়েন্ট রেজিস্ট্রেশন যখন হবে সেই রেজিস্ট্রেশনটা ডেট ব্যাক হয়ে যাবে সেই ডেট অফ অ্যালটমেন্ট থেকে। বা যদি কোনো এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টও সুপ্রিম কোর্ট বলেছে, যখনই কোনো এগ্রিমেন্ট হয় 2014 সালে বলেছে সুপ্রিম কোর্ট, যখনই কোনো এগ্রিমেন্ট টু সেল হয় তখনই ক্যাপিটাল অ্যাসেটের রাইট পারচেজারের উপরে ট্রান্সফার হয়ে যায়। সাবসিকুয়েন্ট এক্সিকিউশন অফ দি সেল ডিড অ্যান্ড রেজিস্ট্রেশন অফ দি সেল ডিড কোনো ম্যাটার করে না ফর দি পারপাস অফ ইন্ডেক্সেশন। অর্থাৎ হোল্ডিং পিরিয়ড যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর জন্য 24 মাস আছে, আমি সেই দিন থেকেই পাবো যেদিন থেকে আমি হোল্ড করছি অ্যাসেটটাকে। এখন এর মধ্যে কি হলো যে সুপ্রিম কোর্ট আর একটা জাজমেন্ট দিয়েছিল 2011 সালে, সুরজ ল্যাম্প অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কেস, যেখানে বলেছিল যে ট্রান্সফার অফ দি ক্যাপিটাল অ্যাসেট কমপ্লিটস অনলি অন রেজিস্ট্রেশন অফ দি সেল ডি, হ্যাঁ, বাই ভার্চু অফ সেকশন 54 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। তো সুরজ ল্যাম্পের যে কেসটা ছিল সেটা ছিল সেকশন 54 অনুযায়ী যতক্ষণ তার রেজিস্ট্রেশন হবে ততক্ষণ ইমুভেবল প্রপার্টি টাইটেল পাস অন হবে না। কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের 247 এ টাইটেল পাস অন হবে কি হবে না বলছে যে আমার হোল্ডিং পিরিয়ড কত, আমি কবে থেকে এটাকে হোল্ড করছি, অর্থাৎ 247 যে ট্রান্সফার আছে সেই ট্রান্সফারটা আমার কবে হচ্ছে। তো আমাদের এখানে ট্রান্সফার তবেই হচ্ছে যেদিন আমি কোনো এক্সিকিউশন করলাম, কোনো ডিড এক্সিকিউশন করলাম, এক্সিকিউশন করা মাত্রই এটা ট্রান্সফার হয়ে গেল। তার মানে হোল্ডিং পিরিয়ডটাও হলো যেদিন আমি কোনো এগ্রিমেন্ট এক্সিকিউট করেছিলাম বা আমার এগেইনস্টে কোনো বিল্ডার আমাকে অ্যালটমেন্ট লেটার ইস্যু করেছিল সেদিন থেকেই আমার প্রপার্টিটা চলে আসলো আমার হাতে। এখন যদি দেখা যায় যে একটা এগ্রিমেন্ট আমি করেছিলাম আ 2018 সালে, কি আমার এগেইনস্টে একটা ফ্ল্যাট আমাকে অ্যালট করা হয়েছিল 2018 সালে, যার রেজিস্ট্রেশন হয়তো হয়ইনি। কিন্তু 24 মাস পার হয়ে গেল। 24 মাস পার হওয়াতে আমি ওটাকে ওরকমই ট্রান্সফার করে দিলাম বা আফটার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে দিলাম। তাহলেও কিন্তু আমাকে লং টার্ম ক্যাপিটাল গেইন এর বেনিফিট থেকে ডিনাই করা যাবে না। কলকাতা হাইকোর্ট বিভিন্ন কেসে একই ভিউ বলেছে যে না, এখানে ক্যাপিটাল গেইন এর যে হোল্ডিং পিরিয়ড সেটাকে ওই দিন থেকেই ধরা হবে। তারপরে নাও সেকশন 49(1) সেকশন 49(1) আমাদের কিছু কস্ট অফ অ্যাকুইজিশন সম্বন্ধে কিছু মোড, যেমন গিফট, পার্টিশন, সাকসেশন, ইনহেরিটেন্স, পার্টিশন অফ এইচইউএফ, এক্ষেত্রে বলেছে যে কস্ট অফ অ্যাকুইজিশন ধরা হবে যে প্রিভিয়াস ওনার যে কস্ট অফ অ্যাকুইজিশন ছিল সেক্ষেত্রেই সেটাকেই ধরা হবে। এখন লাস্ট প্রিভিয়াস ওনার্স বলতে কি বুঝায়? লাস্ট প্রিভিয়াস ওনার বলতে সেটাই বোঝায় যে যার থেকে আমি পেয়েছি খালি সে নয়। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে সাপোজ মিস্টার এ একটা প্রপার্টি কিনেছিল 2009 সালে। মিস্টার এ 2009 সালে প্রপার্টি কিনে উনি উইল করেছিলেন উনার মিসেসের নামে, বি নামে, এবং উনি মারা যান 1999 সালে। বি সেই প্রপার্টিটা হোল্ড করছে 1999 সাল থেকে, এবং বি তার ছেলে সি কে প্রপার্টিটা দিল 2020 সালের সেই এপ্রিল মাসেই দিল। 2020 সালের এপ্রিল মাসে দেওয়ার পরে সি প্রপার্টিটা রাখবে না। সে হচ্ছে মে মাসে জাস্ট উইদিন 1 মান্থ ও প্রপার্টিটা সেল করে দিল। তাহলে এক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন ধরা হবে লাস্ট প্রিভিয়াস ওনার, তার মানে হচ্ছে তার বাবা এর হাতে, অর্থাৎ 1990 সালে যিনি পারচেজ করেছিলেন সেটা। এবং যেহেতু 1990 সালে উনি পারচেজ করেছিলেন, ফেয়ার মার্কেট ভ্যালু 1481 এ, সরি 2001 এ, 2001 এ যে ফেয়ার মার্কেট ভ্যালুটা প্রপার্টির আছে ও সেটা পাবে। এবং হোল্ডিং পিরিয়ডের জন্য 242 মোস্ট প্রবাবলি বি বলছে
যে প্রিভিয়াস ওনারের যে হোল্ডিং পিরিয়ড, সেই হোল্ডিং পিরিয়ডটাও এখানে কাউন্ট হবে। অর্থাৎ 1 মাসের মধ্যে প্রপার্টিটা সে পেল এবং 1 মাসের মধ্যে সেল করে দিল, আদারওয়াইজ দিস ইজ এ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু বাই ভার্চু অফ ফিকশন অফ দি ল এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং 1 মাসের মধ্যে যে প্রপার্টি সেল করে দিল সে এটা লং টার্ম ক্যাপিটাল গেইনের যত রকম সুযোগ সুবিধা সে সবই পাবে লং টার্ম ক্যাপিটাল গেইনের অনুযায়ী, তাকে সে ট্যাক্স পেমেন্ট করবে। নাও সেকশন 51, সেকশন 51 এ কি বলছে যে 2015 সাল অবধি যদি কোনো অ্যাডভান্স আমি নিতাম এবং পরবর্তীকালে যদি অ্যাডভান্সটা যদি ফরফিট হয়ে যেত, তাহলে 2015 সাল অবধি এটা কোনো ট্যাক্স হতো না। অর্থাৎ আমার হাতে এটা নন ট্যাক্সেবল ইনকাম ছিল। কিন্তু 2015 সাল থেকে আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে দিল। সেকশন 56(2) ক্লজ 9 এ বলছে যে এরকম যদি ফরফিচার অ্যামাউন্ট আমার হাতে যদি আসে, তাহলে সেটা আমার ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ট্রিট হবে। কিন্তু কোনো কারণে যদি ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে যদি এটাকে যদি ডিসক্লোজ না করা হয় বা ডিক্লেয়ার করা না হয়, তাহলে অ্যাট দি টাইম অফ সেল অফ দি প্রপার্টি, যখন আমি সেল করবো প্রপার্টিটা, তখন কস্ট অফ অ্যাকুইজিশন থেকে এটাকে মাইনাস করে দেওয়া হবে। যে অ্যাডভান্সটা আমি পেয়েছিলাম সেটা কস্ট অফ অ্যাকুইজিশন থেকে মাইনাস করা যাবে। কস্ট অফ অ্যাকুইজিশন বা ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1/4/2001 যেটা হবে তার থেকে এটাকে মাইনাস করে দিতে হবে। নাও সেকশন 51 এর পরে যদি আসি, তাহলে আমাদের রেলিভেন্ট সেকশন হচ্ছে সেকশন 50। সেকশন 50 অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে যে যদি কোনো ডেপ্রিসিয়েবল অ্যাসেট হয়, অর্থাৎ কোনো একটা অ্যাসেট বিজনেসে ইউজ হচ্ছে এবং তাতে ডেপ্রিসিয়েশন অ্যালাউ হচ্ছে, তাইলে সেই অ্যাসেটটা যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটও হয়, অর্থাৎ অ্যাসেটটা যদি 3 বছরের বেশি হোল্ড করা হয় বা 24 মাসের বেশি হোল্ড করা হয়, 24 মাস ইন দি কেস অফ অফিস বিল্ডিং বা আদার্স বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, সেটা হচ্ছে 24 মাস হবে। ল্যান্ড হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যাসেট নয়, সুতরাং ল্যান্ড এখানে আসবে না। এবং অন্যান্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো যদি আমরা ধরি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা আদার্স জিনিস, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 36 মাসের বেশি যদি আমি হোল্ড করে থাকি, তাহলে এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি এটাকে সেল করি, তাহলে স্বভাবতই অ্যাজ পার অ্যাক্ট এটাকে লং টার্ম ক্যাপিটাল গেইন হিসাবেই ট্রিট করা হবে। বাট বাই ফ্রিকশন অফ সেকশন 50C, সেকশন 50 বলছে যদি কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটও সেল করা হয়ে থাকে এবং যার উপরে এসএসসি ডেপ্রিসিয়েশন নিয়েছে, সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ট্রিট করা হবে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স হয় তাই দিতে হবে, এবং লং টার্ম ক্যাপিটালের কিন্তু যা কিছু বেনিফিট আছে সে কিছুই পাবে না। এখন বিভিন্ন কোর্ট বলছে যে কখন ট্যাক্স দিতে হবে। কিছু কিছু কোর্টের বক্তব্য যে ব্লক অফ অ্যাসেটে যদি সেম রেট অফ ডেপ্রিসিয়েশন ক্যারি করে, সেম রেট অফ ডেপ্রিসিয়েশন যদি ক্যারি করে, তাহলে সমস্ত ব্লকটা যতক্ষণ না এক্সস্ট হচ্ছে, যতক্ষণ না সেল হয়ে যাচ্ছে, ততক্ষণ ক্যাপিটাল গেইন দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেন আমরা জানি যে ব্লক অফ অ্যাসেটের কনসেপ্ট এখন আছে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে। ব্লক অফ অ্যাসেটে কি আছে যে ডাব্লিউডিভি, অর্থাৎ লাস্ট ইয়ার থেকে যে ব্যালেন্সটা এসছে, রিটেন ডাউন ভ্যালু প্লাস অ্যাডিশন দিস ইয়ার লেস সেল দিস ইয়ার, সেলটাকে করে দিলাম। সেলটাকে করে দেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশনের জন্য এলিজিবল, তার উপরে আমরা ডেপ্রিসিয়েশন নেব। সুতরাং এই ক্ষেত্রে কোনো ক্যাপিটাল গেইন দিতে হচ্ছে না। কিন্তু যদি এন্টার ব্লকটাই যদি শেষ হয়ে যায়, হ্যাঁ, বা নেগেটিভ হয়ে যায়, তাইলে কিন্তু আমাকে এটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মধ্যে আমাকে দিতে হবে। নাও সেকশন 50 এর পরে যেটা আমাদের আলোচনার বিষয় হতে পারে সেটা হচ্ছে সেকশন 50B। সেকশন 50B হচ্ছে স্লাম সেল। 2001 অ্যাসেসমেন্ট ইয়ার অবধি স্ল্যাম সেলের উপরে কোনো ট্যাক্স হতো না। প্রথমে বলি স্লাম সেল কি, যে যদি কোনো আন্ডারটেকিং বা কোনো আন্ডারটেকিং এর একটা পার্টিকুলার ইউনিট যদি অ্যাজ ইট ইজ সেল হয়ে যায় উইদাউট স্পেসিফাইং দি ভ্যালু, অ্যাসেট, লাইবিলিটি, গুডউইল, অ্যাসেট একটা লামসাম প্রাইসে যদি সেল হয়ে যায়, কিন্তু কোনো অ্যাসেটেরই কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু ওখানে নির্ধারণ করা হলো না, ডিডের মধ্যে মেনশন করা হলো না, বলবো স্লাম সেল। কিন্তু যদি কোনো কারণে যদি কোনো অ্যাসেটের যদি আমরা একটা পার্টিকুলার দাম বলি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে পুরো বিল্ডিংটার দাম এত, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের দাম এত, গাড়ির দাম 10 লাখ টাকা, তাইলে কিন্তু এটা স্লাম সেল হলো না। স্লাম সেলের মধ্যে কোনো প্রপার্টির কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু বলা যাবে না। আর স্লাম সেলের থেকে যেটা ক্যাপিটাল গেইন হয় সেটা কি, যেদিন সেল হচ্ছে সেদিন বুক ভ্যালু অফ দি অ্যাসেট মাইনাস লাইবিলিটি
অ্যাজ রেকর্ডেড অন দি ডেট অফ ট্রান্সফার, সেটাকে মাইনাস করলে পরে যেটা হবে দ্যাট ইজ নেট ওয়ার্থ। সেই নেট ওয়ার্থের উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাক্সটা কি দিতে হবে? লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে না শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে? আইন বলছে যদি আন্ডারটেকিংটা যদি ৩ বছরের পুরানো হয়, তাহলে এটাকে লং টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ট্রিট করা হবে। যদি আন্ডারটেকিংটা ৩ বছরের কম পুরানো হয়, তাইলে এটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। অর্থাৎ ৩ বছর বেশি ধরা এই এই ইনস্টিটিউশনটা চলছে, কিন্তু গত ৩ বছরের মধ্যে সে কিছু অ্যাসেট কিনেছে এবং যে বছরে সেল করছে সে বছরেও কিছু অ্যাসেট কিনেছে। অল আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু যেহেতু আন্ডারটেকিংটা ৩ বছর ধরা হোল্ড করছে এসএসসি, এটা লং টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে সে ছাড় পাবে। লং টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে এটাকে ট্রিট হবে, শর্ট টার্ম ক্যাপিটাল হবে না। কারণ ইন্ডিভিজুয়াল অ্যাসেটের হোল্ডিং পিরিয়ডের এখানে কোনো রেলিভেন্সি নেই। এখানে আন্ডারটেকিংটা কত বছর ধরে আমি হোল্ড করছি সেটাই হচ্ছে রেলিভেন্ট। কিন্তু ২০০১ সালে এই 50B কে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে আনা হয়েছে। তার আগে এই 50B ছিল না এবং বিভিন্ন কোর্ট ইনক্লুডিং সুপ্রিম কোর্ট বলছে যে যদি এরকম লামসাম ভ্যালুতে যদি কোনো অ্যাসেট বিক্রি হয়ে যায়, কোনো আন্ডারটেকিং বিক্রি হয়ে যায়, এখানে কোনো ক্যাপিটাল গেইন লাগবে না। কারণ ইন্ডিভিজুয়াল অ্যাসেটের দাম কত সেটাই তো নির্ধারণ করা যাচ্ছে না, সুতরাং হবে না। সুতরাং 50B কে ওই জাজমেন্ট গুলোকে নিগেট করার জন্য 50B কে নিয়ে আসা হয়েছে। 50B তে বলছে যে নেট ওয়ার্থ যেটা হবে সেটাকে ট্যাক্স দিতে হবে। এখন রইলো যে একটা প্রপার্টি স্লাম্পসের হিসাবে তো একটা পারচেজ দেখলো, আর একজন বিজনেসম্যান কিনলো, সে তার বুকসে কেমন করে এন্ট্রি করবে? লাইবিলিটিটাকে নিয়ে গেল লাইবিলিটির খাতে, অ্যাসেট গুলোকে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের খাতে নিয়ে গেল। তারপরেও তো সে কিছু পেমেন্ট করেছে, ২০ লক্ষ টাকা পেমেন্ট করেছে বেশি, ২ কোটি টাকা বেশি পেমেন্ট করেছে, একটা কিছু বেশি পেমেন্ট করেছে। সেই পেমেন্টটা সে তার গুডউইল হিসাবে ট্রিট করতে পারবে যে ওটা ওর গুডউইল, এবং গুডউইলের উপরে ওই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ডেপ্রিসিয়েশন পাবে, যেটা রেট অনেক হাই রেট, 20% কি 25% আছে বোধহয়। তো সেটা ও পাবে, কিন্তু সে তার কাছে এটাও অপশন আছে, সে অ্যাসেটটাকে রিভ্যালু করাতে পারে। একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়ারকে দিয়ে সে অ্যাসেটটাকে রিভ্যালুও করাতে পারে, রিভ্যালু করিয়ে দিয়ে সে অ্যাসেট গুলোকে বসাতে পারে। কিন্তু কখনোই স্লাম্প সেলে নেগেটিভ হবে না। অর্থাৎ অ্যাসেটের ভ্যালু, অ্যাসেটের তো নিল একটা পয়সা দিয়ে, কিন্তু দেখা গেল কি অ্যাসেটের ভ্যালু ১ কোটি টাকা, লাইবিলিটি ১,২০,০০,০০০ টাকা। তাহলে ২০ লক্ষ টাকার ক্যাপিট হতে পারে না। সেক্ষেত্রে অ্যাসেটটা ডিল হয়ে গেল ওর। অর্থাৎ যতটা ওর কাছে লাইবিলিটি ততটাই ওর অ্যাসেট। এইভাবে পারচেজারের ক্ষেত্রে এটাকে ট্রিট হয়। তো সেকশন 50B তে 50C এর কোনো অ্যাপ্লিকেবিলিটি নাই। যদি এর মধ্যে যদি কোনো ল্যান্ড বিক্রি হয়ে যায়, কোনো বিল্ডিং বিক্রি হয়ে যায়, সে হোটেল বিল্ডিং বিক্রি হয়ে গেল, কি ফ্যাক্টরি বিল্ডিং হয়ে গেল, যেখানে 50C এর যেটা অ্যাপ্লিকেবিলিটি আছে, এখানে 50C এর কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। কারণ কি সেকশন নিজেই বলছে যে নেট ওয়ার্থ কিভাবে কোন পদ্ধতিতে এটাকে নির্ধারণ করা হবে। নাও এরপরে যে সেকশনটাকে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে সেকশন 54EC। 54EC আপিল অ্যাসেসমেন্ট ইয়ার 1920 এর আগে অবধি যে কোনো অ্যাসেট সেল করলে পরে, যে কোনো অ্যাসেট সেল করলে পরে 50C তে কেউ ইনভেস্ট করতে পারতো, নট এক্সিডিং 50 লাখ রুপিস। কোনো বন্ডে, যেমন রুরাল ইলেকট্রিসিটি বন্ড আছে, ন্যাশনাল হাইওয়ে বন্ড আছে, বা যে কোনো বন্ড গভর্নমেন্ট যদি যেটাকে স্পেসিফাই করবে সেই বন্ডে যদি কেউ ইনভেস্ট করে, তাহলে ৫০ লক্ষ টাকা অবধি সে ইনভেস্ট করতে পারে, তার উপরে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয় না। কিন্তু 19-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে যে কোনো অ্যাসেট বিক্রির টাকা আর 50C বন্ডে রাখা যায় না। একমাত্র ল্যান্ড, বিল্ডিং অর বোথ যদি সেল হয়, তাইলেই তার যে ক্যাপিটাল গেইনটা হবে সেই ক্যাপিটাল গেইনটাই 50C তে, সরি 54EC তে রাখা হয়। এখন 54EC কি বলছে? 54EC কখনোই বলেনি যে তুমি আমাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ইনভেস্ট করো। 54EC বলছে যে ক্যাপিটাল গেইন অ্যারাইজিং অন সেল অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, সেটা আমাকে ইনভেস্ট করো। ও বলেনি যে লং টার্ম ক্যাপিটাল গেইন ইনভেস্ট করো। সুতরাং যেটা সেকশন 50 তে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ডেপ্রিসিয়েবল অ্যাসেট আমি সেল করলে পরে কিন্তু সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ট্রিট হলো, সেটা সেকশন 54EC তে আমি যদি সেই গেইনটাকে ইনভেস্ট করি, তাইলে আমি সেকশন 54EC র বেনিফিট পাবো। যদিও এটাকে ট্যাক্স করেছে গভর্নমেন্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে, কিন্তু যেহেতু অ্যাসেটটা আমার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট,
এবং আমি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে প্রপার্টিটা কনসিডারেশনটা পাবো সেটা ইনভেস্ট করছি। সুতরাং 54 ইসির এক্সামশনকে ডিনাই করা যাবে না। 1985 এর সুপ্রিম কোর্ট মাদার ইন্ডিয়া রেফ্রিজারেশনের কেসে বলেছিল যে এনি ফ্রিকশন ক্রিয়েটেড in any particular section that should be restricted within that section only, that cannot be uh, enlarged, that cannot be imported for taxation to any other section. Section 50 তে যে ফিকশনটা আছে যে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করলেও এটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ট্যাক্স দিতে হবে, সেটা কিন্তু সেকশন 54 ইসিতে এসে ডিপার্টমেন্ট বলতে পারবে না যে তুমি এটাকে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছো, সুতরাং তুমি এখানে এলিজেবল না। সেকশন 54 ইসি কখনোই বলেনি লং টার্ম ক্যাপিটাল গেইন ইনভেস্ট করো, বলেছে সেল অন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট গেইন ইনভেস্ট করো। নাও অ্যানাদার ইস্যু আমরা যেটা সেকশন 54 ইসিতে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে 54 ইসি বলছে যে যখন কোনো অ্যাসেট সেল হলো তারপর থেকে উইদিন 6 মান্থ এসএসসি এই ক্যাপিটাল গেইন বন্ডে ইনভেস্ট করবে এবং এক্ষেত্রে তারপর থেকে 6 মাস, এবং এক্ষেত্রে বিভিন্ন কোর্ট, বিভিন্ন অথরিটি যেটাকে বলে কোর্ট এবং ট্রাইব্যুনাল বলছে যে মাস এই ক্ষেত্রে মানে সম্পূর্ণ মাস হতে হবে, টোটাল ব্রিটিশ ইংলিশ ক্যালেন্ডার মাসকে ধরতে হবে। অর্থাৎ আজকে 3 তারিখ জুন মাসে আমি যদি একটা ক্যাপিটাল অ্যাসেট সেল করি তাইলে আমি এই মাসটা সম্পূর্ণ মাসটা পাচ্ছি না, কিন্তু আইন বলছে যে যেদিন আমি সেল করব তারপর থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ আমার 6 মাস পূর্ণ 6 মাস পেতে হবে, 180 দিন নয়। অর্থাৎ আমি পাবো জুলাই থেকে নভেম্বরের 30 তারিখ অবধি। যদি আমি 180 দিন ধরি তাহলে নভেম্বরের 2 তারিখ হয়, কিন্তু এক্ষেত্রে আমি নভেম্বরের 30 তারিখ অবধি পাবো, কারণ আমি পুরো 6টি মাস আমি ইনভেস্টমেন্ট করার জন্য আমি এন্টাইটেলড। তারপরে হলো যে অনেক সময় হয় যে বন্ড পাওয়া যায় না, বন্ড নেই। যদি কখনো কোনো বন্ড না পাওয়া যায় তাইলে বন্ড যখন পাওয়া যাবে তখন থেকে এসএসসি যদি ইনভেস্ট করে তাইলে সে এলিজেবল হবে, তাতে তার 6 মাস পিরিয়ড পেরিয়ে গেল তার এক্সামশনকে ডিনাই করা যাবে না, কারণ আইন কখনোই বলে না যে যে কাজটা করা সম্ভব নেই সে কাজটা তুমি করো। সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টে বলেছে যে ল ডাজ নট সে টু ডু অ্যান ইম্পসিবল থিং, যেটা করা যায় না সেটা করা যাবে না, বন্ডই নেই বাজারে তো আমি কোত্থেকে ইনভেস্ট করব। বিভিন্ন কোর্ট এটার উপরেও জাজমেন্ট দিয়েছে, বলছে না এক্ষেত্রে যেদিন বন্ড বাজারে পাওয়া যাবে সেদিন থেকে এটাকে ধরা হবে এবং এসএসসি কে এই বেনিফিট দিতে হবে। আবার রইল যে চেক আমি ইস্যু করলাম, আমি সে আগের রেফারেন্সে যদি যাই তাহলে নভেম্বর মাসে আমি চেকটাকে ইস্যু করলাম, নভেম্বরের আমি 20 তারিখ ইস্যু করলাম, 25 তারিখে ইস্যু করলাম, একটা চেক ইস্যু করলাম, চেক ইস্যু করে আমি বন্ড কিনলাম। বন্ডটা আমার কাছে আসলো ডিসেম্বর মাসের 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখে, এবং বন্ডের ডেটও 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখই হলো। তাহলে সেক্ষেত্রে বন্ড যেদিন আমি পেলাম সেদিন কিন্তু 6 মাস এক্সিড করে এলো। এক্ষেত্রে কিন্তু আমাকে এক্সাম্পশন ডিনাই করা যাবে না, কারণ আইন বলছে যেদিন আমি চেকটা প্রেজেন্ট করব, যেদিন আমি চেকটা লিখবো সেদিন না, দ্য ডেট অফ ইস্যু নয়, যেদিন আমি চেকটা প্রেজেন্ট করবো, প্রেজেন্ট কোথায় করলাম, আমি ব্যাংকে করলাম বা অথরিটির কাছে করলাম, যেদিন চেকটা প্রেজেন্ট করব এবং যদি সেই চেকটা ডিসঅনার না হয়, তাহলে চেকটা যদি পরবর্তীকালে যদি এনক্যাশ হয়, ডিউলি এনক্যাশ হয়, তাহলে আমি যেদিন প্রেজেন্ট করলাম সেই ডেটটাই ধরা হবে আমার চেকের ডেট এবং ইনভেস্টমেন্টের ডেট। আর এক্ষেত্রে আমরা সেকশন 54H এর কথা উল্লেখ করতে পারি। সেকশন 54H এর মধ্যে বলছে যদি কখনো কোনো যদি কম্পেনসেশন এসএসসি ঠিক সময়ে না পায়, যদি কোনো কারণে কোনো লিটিগেশন হয়, তাহলে এসএসসি যেদিন কম্পেনসেশন পাবে সেদিন থেকে তার সমস্ত যে বেনিফিট গুলো আছে 54EC, 54, 54F, যা যা বেনিফিট পাওয়া যায় ক্যাপিটাল গেইনের মধ্যে সব বেনিফিট পাবে ও সেদিন থেকে। অর্থাৎ সেখান থেকেও আমরা এটাকে ধরতে পারি যে অ্যাক্ট নিজেই বলছে যে যদি কখনো টাকাটি হাতে না আসে তাহলে এসএসসির কোনো দায় নেই। নাও আমি সেকশন 54 এ এবার আসি। সেকশন 54 কি বলছে যে যখনই কোনো লোক একটি রেসিডেন্সিয়াল হাউস যদি কেউ কোনো সেল করে, তাইলে সেই যে ক্যাপিটাল গেইনটা তার হবে
সেল করে যে ক্যাপিটাল গেইনটা হলো, অর্থাৎ এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। অর্থাৎ বাড়িটি তার কাছে ২৪ মাসের বেশি সে তাকে হোল্ড করতে হবে। যদি সে সেল করার পরে যে ক্যাপিটাল গেইনটি হলো, সেই ক্যাপিটাল গেইন দিয়ে সে যদি আবার একটা নতুন বাড়ি কেনে, তাইলে তাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। আর যদি সম্পূর্ণ ক্যাপিটাল গেইনটা সেখানে ইনভেস্ট না করে, অর্থাৎ প্রয়োজন না হয়, তাহলে যে ব্যালেন্স ক্যাপিটাল গেইনটা আছে তার উপরে সে ক্যাপিটাল গেইনটা পে করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আইন কখনো বলেনি যে ও যেদিন প্রপার্টিটা সেল করলো, পুরোনো বাড়িটা সেল করলো, সেদিন তার হাতে আর কটি বাড়ি আছে। তার হাতে ৫ টা বাড়ি থাকতে পারে, ১০ টা বাড়ি থাকতে পারে। এটা ইম্যাটেরিয়াল কি সে বাড়ি থেকে সে রেন্টাল ইনকাম দেখাতে পারে। যদি রেন্টাল ইনকাম না দেখায় তাহলে নোশনাল রেন্টাল ইনকাম দেখাতে হবে। হ্যাঁ? সেটা অন্য জিনিস। কিন্তু এক্ষেত্রে কোনো এমবার্গো নেই, কোনো প্রহিবিশন নেই অ্যাক্টে যে তার কাছে অলরেডি ৪ টে বাড়ি আছে, তার কাছে অলরেডি ৫ টা বাড়ি আছে। সুতরাং সে আরেকটা বাড়ি কিনতে পারবে না। কন্ডিশনে একটা বাড়ি সেল করবে, একটা বাড়ি সেল করে সে আরেকটা বাড়ি কিনবে। কখন ইনভেস্ট করবে? বিফোর 1 ইয়ার অফ দি সেল যদি কোনো বাড়ি পারচেজ করে, অর আফটার 2 ইয়ার অফ দি সেল যদি কোনো বাড়ি পারচেজ করে, এবং যদি কোনো কনস্ট্রাকশন করে আফটার 3 ইয়ার্স অফ দি সেল, তাইলে সেক্ষেত্রে সে ক্যাপিটাল গেইন পাবে। অর্থাৎ ক্যাপিটাল গেইন পাওয়ার জন্য তার বাড়িটি কমপ্লিট করার কিন্তু কোনো দায় নেই। আগে আগে ডিপার্টমেন্টে বিভিন্নভাবে বিভিন্ন জাজমেন্টে এটাকেই ধরা হতো যে বাড়িটি ৩ বছরের মধ্যে তাকে কমপ্লিট করতে হবে যদি কনস্ট্রাকশন করতে হয়। আর যদি পারচেজ করে তাহলে এটাকে ২ বছরের মধ্যেই তাকে পারচেজ করে ফেলতে হবে। কিন্তু পরবর্তীকালে সবকটি যেটা বলছে যে যে এর মধ্যে উল্লেখ সদরমল কোর্টে যে কর্নাল হাইকোর্টের কেস বলছে যে কমপ্লিশন অফ দি হাউস প্রপার্টি ইজ ইম্যাটেরিয়াল। কন্ডিশন হচ্ছে যে এসএসসি ওই পিরিয়ডের মধ্যে ক্যাপিটাল গেইনটি তাকে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ বিল্ডারকে তাকে টাকাটি পেমেন্ট, অর্থাৎ তার ক্যাপিটাল গেইন যতটা ছিল ততটা তার কনস্ট্রাকশনে খরচ করে ফেলতে হবে। যদি কনস্ট্রাকশনে সে খরচ না করে তাহলে সে হয়তো ক্যাপিটাল গেইন পাবে না। কিন্তু কনস্ট্রাকশন খরচ করার পরও তার কনস্ট্রাকশনটা কমপ্লিট হলো না, আরো টাকা দরকার, সেক্ষেত্রেও তাকে এটা ডিনাই করা যাবে না। হ্যাঁ, সে পাবে। আবার আইন বলছে যে ১ বছর আগে সে পারচেজ করতে পারে এবং বিক্রির ৩ বছরের মধ্যে তাকে কনস্ট্রাকশন করতে হবে। কিন্তু কেউ যদি ভুল করে বা সজ্ঞানেও যদি আমি বলি, কেউ যদি কনস্ট্রাকশনটাই ১ বছর আগের থেকে শুরু করে দেয়, তাহলে আইন মোতাবেক সে কোনো এক্সাম্পশন পায় না। কিন্তু কোর্টের রুলিং অনুযায়ী তার এক্সাম্পশন ডিনাই করা যায় না। কারণ এই সেকশন 54, সেকশন 54F, সেকশন 54 ইসি, দিস ইজ ফর দি বেনিফিট অফ দি এসএসসি। যদি কোনো ডিসিশন কোনো টেকনিক্যাল এমবার্গো থাকে তাহলে শুধু লেজিসলেশন গোলটাকে অ্যাচিভ করার জন্য যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, তো আবার হলো যে সেম মানি, অর্থাৎ আমি যেটা সেল করেছি সে টাকাটাই ইনভেস্ট করতে হবে, নাকি আমি যে টাকাটা সেল করেছি সে টাকাটা আমি আমার ফিক্সড ডিপোজিটে রেখে দিলাম, আমার সেভিংস ব্যাংকে রেখে দিলাম, কি আমার পুরানো কোনো ধার ছিল আমি সেটা শোধ করে দিলাম। হ্যাঁ, এবং আমি আমার নিজের টাকা দিয়ে বা আমি বাজার থেকে ধার নিয়ে কি ব্যাংকের থেকে ধার নিয়ে একটা ক্যাপিটাল অ্যাসেট কিনলাম বা কনস্ট্রাকশন করলাম। হ্যাঁ, তাতে কি ক্যাপিটাল গেইন ডিনাই হয়? কারণ কি অ্যাক্ট নিজেই বলছে যে ক্যাপিটাল অ্যাসেট সেল করার ১ বছর আগে এসএসসি ক্যাপিটাল অ্যাসেট পারচেজ করতে পারে। অর্থাৎ সে সেল করেনি, তার ১ বছর আগে পারচেজ করার অনুমতি পাচ্ছে। তাহলে টাকাটি সে কোথায় পাবে? তো এখানে ইম্যাটেরিয়াল যে ও কোন টাকা ইনভেস্ট করছে। কন্ডিশন ও ইনভেস্ট করছে ক্যাপিটাল গেইন এর টাকাটি। আরেকটা প্রশ্ন এখানে আরেকটা বলতে চাই যে পারচেজ অফ ফ্ল্যাট ইন এ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এটাকে পারচেজ অফ ফ্ল্যাট হিসেবে ধরা হবে না, এটা কনস্ট্রাকশন অফ ফ্ল্যাট হিসেবে ধরা হবে। যদিও আমি নিজে কনস্ট্রাকশন করছি না, বিল্ডার কনস্ট্রাকশন করছে। কিন্তু বিল্ডার কনস্ট্রাকশন করছে কার বিহাফে? আমার বিহাফে। হ্যাঁ, তো বিল্ডার টাইম টু টাইম আমার থেকে টাকা নিচ্ছে। সুতরাং এখানে পারচেজের জন্য ২ বছরের টাইম এখানে অ্যালাউ করা হবে না। এখানে ৩ বছরের টাইম অ্যালাউ করা হবে। এখন কন্ডিশন হলো যে এসএসসি একটাই হাউস প্রপার্টিকে সেল করতে পারবে। কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2000
অ্যান্ড 2021 তার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল 1920 যেটা আমাদের অলরেডি সেল হয়ে গেছে। সেখানে একটা প্রভাইসো নিয়ে এসছে সেকশন 54 এর যে বলছে কখনো যদি ক্যাপিটাল গেইন 2 কোটি টাকার মধ্যে হয় এবং এসএসসি যদি একটা বাড়ির জায়গায় দুটো বাড়ি কিনতে চায় বা কনস্ট্রাকশন করতে চায়, তাহলে তাকে সেটাকে অ্যালাউ করা হবে। কিন্তু সে সারা জীবনে এই অপশনটা সে একবারই পাবে। হ্যাঁ, এখন এখানে মনে রাখতে হবে যে তাকে কি ইনভেস্ট করতে হবে, ক্যাপিটাল গেইন, এন্টার টাকাটি নয়। অর্থাৎ একটা প্রপার্টি তার 1 কোটি টাকা দাম ছিল, সে 3 কোটি টাকা দিয়ে সেল করে দিয়েছে, সে 2 কোটি টাকা ইনভেস্ট করলেই যথেষ্ট। এখন সেকশন 54 সেকশন 54 বলছে যে ক্যাপিটাল গেইন ইনভেস্ট করতে হবে। ক্যাপিটাল গেইন যদি ইনভেস্ট করতে হয় তাইলে আহ, আমাকে কম্পুটেশন অফ ক্যাপিটাল গেইন অ্যাজ পার সেকশন 48 আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সেকশন 48 আমি যখনই অ্যাপ্লাই করব তখনই সেকশন 50C অটোমেটিকই চলে আসবে, কারণ সেকশন 50C পরিষ্কার করে বলছে সেকশন 50C ইজ ফর দি পারপাস অফ সেকশন 48। সেকশন 48 কম্পিটিশন মেকানিজমকে যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে ক্যাপিটাল গেইন আমি নির্ধারণ করতে পারবো না। অর্থাৎ সেকশন 54 এর যে ক্যাপিটাল গেইনের যে আমাকে এক্সাম্পশন নিতে হবে, সেখানে যে ডিডেড সেল ভ্যালু, সেই ডিডেড সেল ভ্যালু হিসাবে হবে না, স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেটা হবে সেটা ধরেই আমাকে ক্যাপিটাল গেইন ইনভেস্ট করতে হবে। সেকশন 54 এ অন্য কোনো প্রপার্টি কেনায় কোনো বাধা নেই। ইভেন এসএসসি উইদিন দি সেম অ্যাসেসমেন্ট ইয়ার আরেকটা প্রপার্টি কিনতে পারে, কিন্তু সেই যে ক্যাপিটাল গেইন দিয়ে ও এই প্রপার্টিটি কিনেছে সেটা নয়, সেটা দিয়ে সে একটাই প্রপার্টি কিনতে পারবে। তার কাছে যদি আরো একটা বাড়ি থাকে এবং সেই বাড়িটা সে যদি সেল করে দেয়, তাহলে সে সেল করে সে ইভেন যে বছরে এই ক্যাপিটাল গেইন নিয়েছে আরেকটি বাড়ি সেল করে, সে আরেকটা বাড়ি সেল করে এখানে আবার নিতে পারবে। এখানে কোনো বাধা নেই, সে যত ইচ্ছা তত বাড়ি কিনতে পারে। খালি কন্ডিশন সে 3 বছরের মধ্যে যে নতুন বাড়ি, নিউ অ্যাসেট যেটা আছে সেটা ও সেল করতে পারবে না। যদি সে এটাকে সেল করে তাইলে সে ক্যাপিটাল গেইন যেটা ইউটিলাইজ করেছিল, সেই ক্যাপিটাল গেইনটা কস্ট অফ অ্যাকুইজিশন থেকে ওটাকে মাইনাস হয়ে যাবে। যদি সে সম্পূর্ণ ক্যাপিটাল গেইনটা ইউজ করে থাকে তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন যেটা ও সেল করবে এই নতুন বাড়িটা সেটা ডিল হয়ে যাবে। এবং যদি সম্পূর্ণ ক্যাপিটাল গেইনটা যদি ওখানে ইনভেস্ট না করে থাকে, তাহলে যতটা ক্যাপিটাল গেইন ওখানে ইনভেস্ট করেছে সেটা মাইনাস হয়ে যাবে এই বাড়িটা যখন সেল করবে। অর্থাৎ 3 বছরের মধ্যে বাড়ি সেল করতে পারবে না, এটা একটা এমবার্গো। সেকশন 54 এর সেকশন 54 এর মধ্যে আর আমাদের সেভাবে কিছু আলোচনা করার নেই। এখন আমরা যদি সেকশন 54F কে আলোচনা করি, সেকশন 54F এ কি বলছে? সেকশন 54F এ বলছে যে আদার দ্যান রেসিডেন্সিয়াল হাউস, রেসিডেন্সিয়াল হাউস ছাড়া আর যা কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে আমার কাছে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, শেয়ার হতে পারে, সোনা হতে পারে, খালি ল্যান্ড হতে পারে, হ্যাঁ, এগুলো যখন আমি সেল করব তখন সেকশন 54 এ আমি এক্সাম্পশন পাবো। সেকশন 54F এ এক্সাম্পশন পাবো। সরি, আমি সেকশন 54 এ একটা কথা বলতে ভুলে গেছি। সেকশন 54 এ আরেকটা কথা আছে। যে সেকশন 54 এ বলছে যে when the assessee sells his residential house property and land appertaining thereto, অর্থাৎ land appertaining thereto is also residential house property within the meaning of section 54। তার মানে এটাই দাঁড়ালো যে যখন হাউস প্রপার্টিটা আমি রেখে দিলাম এবং ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু আমি সেল করে দিলাম বিফোর সেলিং অফ দি হাউস প্রপার্টি, তাহলে আমি বেনিফিট অফ সেকশন 54 আমি পাবো, নট 54F। অর্থাৎ ওই ল্যান্ডটা আমি সেল করে দেওয়ার পরে আমি আবার একটা বাড়িতে ইনভেস্ট করতে পারি। আমার কাছে 2টো 3টে 4টে বাড়ি থাকলেও, কারণ সেকশন 54 এ যে বেনিফিট পাওয়া যায় আমি এখানেও সেই বেনিফিটই পাবো। কারণ অ্যাক্টের ডেফিনেশনে বলছে যে হাউস প্রপার্টি মানে কি? হাউস প্রপার্টি মানে হচ্ছে যে এ রেসিডেন্সিয়াল হাউস অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ারটু। কিন্তু যদি আমি বাড়িটা আগে বিক্রি করে দিই, বাড়িটা আগে বিক্রি করে দিলাম, ল্যান্ডটা আমি পরে বিক্রি করলাম, তাহলে সেই ল্যান্ডটা আর ল্যান্ড অ্যাপার্টিনেন্ট টু হাউস প্রপার্টি আর থাকলো না। সেক্ষেত্রে আর সেকশন 54 এর আমি বেনিফিট পাবো না। সেক্ষেত্রে আমাকে সেকশন 54F এরই বেনিফিট নিতে হবে। সেকশন 54F এ বলছে যে যেদিন এসএসসি ক্যাপিটাল অ্যাসেট সেল করবে আদার দ্যান হাউস প্রপার্টি, সেদিন এসএসসির খালি একটাই বাড়ি থাকতে হবে আদার দ্যান নিউ হাউস প্রপার্টি, যেটা সে নতুন হাউস প্রপার্টি কিনবে।
সুতরাং সে আর অন্য কোনো হাউস প্রপার্টি যদি থাকে তাহলে সে সেকশন 54 এর বেনিফিট পাবে না। 54 এফ এর মধ্যে যত ইচ্ছা বাড়ি হোক, সেকশন 54 এফ এ বলছে তোমার কাছে একটাই বাড়ি থাকতে হবে, আদার দেন নিউ হাউস প্রপার্টি। এটা গেল একটা কন্ডিশন সেকশন 54 এফ এ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে সেকশন 54 এ বলেছিল তুমি খালি ক্যাপিটাল গেইন টুকু ইনভেস্ট করো। অর্থাৎ 1 কোটি টাকার প্রপার্টি 3 কোটি বিক্রি করলে তাহলে 2 কোটি টাকা তোমার ক্যাপিটাল গেইন হলো, 2 কোটি টাকা ইনভেস্ট করো। সেকশন 54 এফ বলছে নেট কনসিডারেশন ইনভেস্ট করো। ক্যাপিটাল গেইনের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ নেট কনসিডারেশন কি? অ্যাক্টের মধ্যে সেকশন 54(1) এক্সপ্লানেশনে পরিষ্কার বলা আছে, নেট কনসিডারেশন যে সেল করলাম যেটা ডিড অনুযায়ী যে টাকাটা পেলাম, তার থেকে কস্ট অফ ট্রান্সফার যেটা আমি মাইনাস করলাম, সেটাকে আমি ওখান থেকে আমি বাদ দিতে হবে। আর কস্ট অফ ট্রান্সফার অনেক কিছু হতে পারে। রেজিস্ট্রি দেওয়ার জন্য আমরা আ গেলাম, সে কনভেনিয়েন্স হতে পারে। হ্যাঁ? বা যদি আমার স্টাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন কস্ট আমি বিয়ার করলাম, হ্যাঁ? যে পারচেজার সে বিয়ার করল না, সেটাও কস্ট অফ ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার এটাও হতে পারে কি আমার ল্যান্ডটা আ অকুপাই করেছিল কেউ। সেই আ আ ইলিগাল অকুপেশন কে বা কোন টেনেন্ট কে আমি এভিক্ট করার জন্য আমি ওকে টাকা দিলাম। সেটাকেও আ আ কস্ট অফ ট্রান্সফার হিসাবে ট্রিট করা যেতে পারে। তো এক্ষেত্রে ক্যাপিটাল গেইন ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। খালি যে টাকাটি আছে সে টাকাটাই আমাকে ইনভেস্ট করতে হবে। সুতরাং এখানে 50C কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। কলকাতা ট্রাইব্যুনাল বিভিন্ন কেসে আ ধরেছে, হ্যাঁ? অনেক কেস আছে যে যেখানে বলেছে যে সেকশন 50 এফ এর এক্সাম্পশন পেতে গেলে এখানে 50C র কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। কিন্তু কোর্ট in the case of গৌলী মহাদেবাপ্পা, গৌলী মহাদেবাপ্পা মোস্ট প্রবাবলি 2013 এর কেস। সেখানে বলেছে যে না, যদি একে সেল করতে হয় 54 এফ এর যদি বেনিফিট নিতে হয়, এখানে 50C অনুযায়ী এর যে মার্কেট ভ্যালু আছে তার সেই অনুযায়ী এটা ক্যাপিটাল গেইন দিতে হবে। সেটা কর্ণাটক হাইকোর্টের রায়। কিন্তু কর্ণাটক হাইকোর্ট সাথে এই কথাও বলেছে যে এসএসসি যে সেল করে যে টাকাটা পেয়েছে, খালি সেটা ইনভেস্ট করার জন্যই সে খালি এলিজিবল নয়। অর্থাৎ এসএসসি সেল করেছে, সেল করে তার সেল কনসিডারেশন হচ্ছে ৳1,00,00,000 কিন্তু তার মার্কেট ভ্যালু স্টাম্প ডিউটি ভ্যালু ৳1,00,000 ওকে ৳1,30,00,000 তার জন্য হিসাব করা হবে। কিন্তু এসএসসি ৳1,00,00,000 তো এখান থেকে পেয়েছে। কিন্তু এসএসসি যদি আরো ৳30,00,000 ইনভেস্ট করে, ধার করেই হোক, নিজের টাকায় করেই হোক, তাহলে সে তার 50C অনুযায়ী সেই 50C র যে ডিমড নোশনাল যে ভ্যালু আছে সেই ভ্যালু সে যদি ইনভেস্ট করে থাকে, তাইলে সে পুরোটাই পাবে। সেক্ষেত্রে কিন্তু আইটিও বলতে পারবে না যে তুমি প্রপার্টিটা সেল করে মাত্র ৳1,00,00,000 পেয়েছো। বাকি টাকাটা তো তোমার তো ক্যাপিটাল গেইন এর টাকা না। এটা এটা গৌলী মহাদেবাপ্পার কেস। কিন্তু গৌলী মহাদেব সেটা হচ্ছে আমাদের ক্যালকাটা আ ট্রাইব্যুনাল মানেনি। ক্যালকাটা ট্রাইব্যুনাল বলেছে না, এখানে 50C র কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই। যখনই কারোর কোনো প্রয়োজন হয় আমি প্রত্যেকটি কেস ল আমি দিয়ে দেব। এখন ক্যাপিটাল সেকশন 54 এ কি এফ এ কি বলছে? সেকশন 54 এফ বলছে যে এসএসসি যেদিন সেল হলো, যেদিন প্রপার্টি ও আ পারচেজ করলো, সেদিন থেকে সে আর কোনো নিউ হাউস প্রপার্টি কিনতে পারবে না আগামী ২ বছরের মধ্যে এবং কোনো কনস্ট্রাকশন করতে পারবে না আগামী ৩ বছর অব্দি। হ্যাঁ? অর্থাৎ সেকশন 54 এ এরকম কোনো কন্ডিশন নেই। সেকশন 54 এ তো সেম ইয়ারেও কিনতে পারে। সেকশন 54 বলছে যদি ক্যাপিটাল গেইন এর বেনিফিট আমি নিয়ে থাকি, তাইলে আমি আর কোনো নতুন হাউস প্রপার্টি আমি কিনতে পারবো না বা কনস্ট্রাকশন করতে পারবো না। যদি আমি করি তাইলে ক্যাপিটাল গেইন যে নেট আমি ইনভেস্ট করে বেনিফিটটা নিয়েছি সেটা 0 হয়ে যাবে। কেনার ক্ষেত্রে। সেলের ক্ষেত্রে একই আছে। সেলের ক্ষেত্রে 54 বলছে যে ৩ বছরের মধ্যে নিউ অ্যাসেট সেল করা যাবে না। 54 ও বলছে ৩ বছরের মধ্যে নিউ অ্যাসেট সেল করা যাবে না। এখন সেকশন 54 2 এবং সেকশন 54 4 সাবসেকশন 4 অফ সেকশন 54 এফ এবং সাবসেকশন 2 অফ সেকশন 54 বলছে যে কোন এসএসসি রিটার্ন 139 এ রিটার্ন দেওয়া অবধি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো যদি পড়ি আমরা দেখা যাবে দুটো সেকশন একই কথা বলছে যে, যদি এসএসসি 139 এ যে সময় আছে তার মধ্যে যদি খরচ না করে অর্থাৎ ইনভেস্ট না করে তাইলে ওকে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে টাকাটি রাখতে হবে।
ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে টাকাটি কবে রাখতে হবে? বিফোর ফাইলিং অফ রিটার্ন 139(1)। প্রথমে অ্যাক্ট বলছে যদি সে টাকাটি খরচ না করে ইনভেস্ট না করে উইদিন দি টাইম অ্যালাউড আন্ডার সেকশন 139 টু সিম্পল 139, তাইলে টাকাটি রাখতে হবে 139(1)-এ। 139(1) অর্থাৎ যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে জুলাই মাসের মধ্যে টাকাটি রাখতে হবে। হ্যাঁ, কিন্তু 139 আজকে নতুন আইন যদি ধরি আমরা তাহলে তো মার্চ অব্দি টাইম আছে। হ্যাঁ, তো রাজেশ জালান, গুয়াহাটি হাইকোর্ট, সিআইটি ভার্সাস রাজেশ জালান 2006-এ বলছে যে 139 ডাজন্ট মিন অনলি সাবসেকশন 1, দ্যাট ইজ 139(1) খালি বলা হয় না, যত সাবসেকশন ওর আন্ডারে আছে সবই হচ্ছে ওর আন্ডারে। এটা একটা ড্রাফটিং মিস্টেকই আছে বলা চলে। হ্যাঁ, তো সেখানে রাজেশ জালানের কেসে বলছে যদি এসএসসি 139(4) যে সময় আছে সেই সময়ের মধ্যে যদি সে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টের মধ্যে টাকাটি রাখে, কি সে তার মধ্যে যদি পুরো ক্যাপিটাল গেইন বা নেট সেল কনসিডারেশন কি ইনভেস্ট করে, তাহলে তার ক্যাপিটাল গেইন ডিনাই করা যাবে না। তাকে তার ক্যাপিটাল গেইন দিতে হবে। কারণ অ্যাক্ট অ্যাক্ট কখনোই বলেনি তাকে রিটার্ন 139(1) এর মধ্যে দিতে হবে। 2006 এর পরে 2011 সালে জাগৃতি আগরওয়ালের কেস পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট বলল যে সাবসেকশন 4 অফ সেকশন 139 আদতে হচ্ছে একটা প্রোভাইসো অফ সেকশন 139(1) which extends the time limit for filing of return. সুতরাং যদি 139(4) এর মধ্যেও কেউ যদি রিটার্ন ফাইল করে দেয় এবং রিটার্ন ফাইল করার আগে সে যদি তার ইনভেস্টমেন্ট গুলো করে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টের মধ্যে টাকাটি রাখে, কি সে তার নতুন কোনো অ্যাসেটের মধ্যে টাকাটি রাখে, তাহলে তাকে এই এক্সাম্পশন ডিনাই করা যাবে না। অর্থাৎ তাকে এই এক্সাম্পশনটা দিতে হবে। 2015 সালে কর্ণাটকা হাইকোর্ট কে এ রামচন্দ্রের কেস, কর্ণাটকা হাইকোর্ট বলল যে এসএসসি যদি আদৌ কোনো টাকা না রাখে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে এবং যদি 3 বছরের মধ্যে যদি সে তার কনস্ট্রাকশন করে থাকে, তাহলে তার ইন্টেনশন যেটা ছিল তার ইন্টেনশনটা ছিল এবং তার যে রিকোয়ারমেন্ট অফ অ্যাক্ট আছে সেই রিকোয়ারমেন্ট অ্যাক্ট সে কমপ্লাই করেছে। সুতরাং এখানে যে এনাবেলিং সেকশন ছিল যে টাকাটি ওখানে রাখতে হবে ইট ইজ ইম্যাটেরিয়াল, তার জন্য তার এক্সাম্পশন ডিনাই করা যাবে না। তো সুতরাং 2015 সালে জাজমেন্ট, 2006 সালে জাজমেন্ট দেখলো, 2011 সালে জাজমেন্ট দেখলো, 2015 সালে জাজমেন্টে বলছে টাকা যদি আদৌ না রাখে, হ্যাঁ, তাহলেও পরেও কিন্তু এটাকে এক্সাম্পশনকে ডিনাই করা যাবে না। যে যে এই ভিউ গুলো ক্যালকাটা ট্রাইব্যুনাল হারমিত কৌরের কেসে ধরেছে, হারমিত কৌরের কেসও একই বলেছে। হারমিত কৌর ভার্সেস ডিসিআইটি শিলিগুড়ি, তার কেসও বলেছে যে না, এসএসসির কোনো জরুরি নেই যে টাকাটি তাকে ওই মধ্যেও রাখতে হবে। সুনয়না দেবী ভার্সেস আইটিও শিলিগুড়ি সেই একই কথা। নাও ক্যাপিটাল গেইন সিবিডিটি সার্কুলার আমরা যদি ধরি, সার্কুলার 243 ডেটেড 6/5/1996, তাতে সিবিডিটি সার্কুলার কি বলছে যে কোনো এসএসসি যদি তার ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে টাকা রাখে এবং সেই ক্যাপিটাল গেইনের টাকাটি সে ইউটিলাইজ করার আগেই যদি সে মারা যায়, তাইলে তার যে লিগাল কেয়াররা আছে তাদের আর কোনো দায় রইল না যে 54 বা 54F এর যে কন্ডিশন আছে সেগুলো কমপ্লাই করা, অর্থাৎ বাড়ি তৈরি করার বা বাড়ি কেনার। সে সোজাসুজি সেই ক্যাপিটাল গেইনের টাকাটি তারা তুলে নিতে পারে তাদের নন ট্যাক্সেবল ইনকাম হিসাবে। এটা সিবিডিটি নোটিফিকেশন দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে লিগাল লেয়ারের উপরে কোনো দায় নেই। এখন ক্যাপিটাল গেইনের মোটামুটি খুব আমি শর্ট করেই বললাম। ক্যাপিটাল গেইনে যেটা আমি বলবো লাস্ট কথাটায়, এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করবো সেটাকে বলার। যে ক্যালকাটা হাইকোর্ট 2016 সালে রমা সেনগুপ্ত ভার্সেস সিএটি এখানে বলল যে কেউ যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট, কোনো ল্যান্ড বা বিল্ডিং যদি সে
যদি পেয়ে থাকে তার হাজবেন্ডের কাছ থেকে অন ডাইভোর্সের পরে, হ্যাঁ? সে যদি এটাকে পায়, তাইলে এই প্রপার্টিটা সে যদি সেল করে, তাইলে এই প্রপার্টি কিন্তু তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। কোর্ট বলছে, বিভিন্ন কোর্টকে উদাহরণ দিয়ে, যে ওয়ান টাইম অ্যালিমনি যদি পাওয়া যায়, দ্যাট ওয়ান টাইম অ্যালিমনি ইজ নন ট্যাক্সেবল। যদি মান্থলি অ্যালিমনি হয়, দ্যাট মে বি ট্যাক্স। তো যদি এরকম কন্ডিশন হয়, হাসব্যান্ডের কাছে টাকা নেই, একটা সেটেল হলো, হাসব্যান্ড বলল, ঠিক আছে, তুমি আমার 50 লক্ষ টাকা আমার জমি দাও, তুমি দিবে। এবং 50 লক্ষ টাকার জমি যদি ওয়াইফ যদি সেল করে দেয়, তারপরে সেখানে যে ক্যাপিটাল গেইনটি হবে, সেটা কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, কারণ 50 লক্ষ টাকা সে পেয়েছে এগেইনস্ট ওয়ান টাইম অ্যালিমনি। এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের একটা কেস। আবার হইলো যে ক্যাপিটাল গেইন সেল করব, সেল করে ক্যাপিটাল গেইন প্রপার্টি কিনবো কার না? তো বিভিন্ন কোর্ট বলছে প্রপার্টি নিজের নামেও কেনা যেতে পারে, প্রপার্টি জয়েন্টলি ওয়াইফের নামেও কেনা যেতে পারে, প্রপার্টি জয়েন্টলি বাবার নামেও কেনা যেতে পারে, বাচ্চার নামেও কেনা যেতে পারে এবং ভাইয়ের নামেও কেনা যেতে পারে। কন্ডিশন যে ক্যাপিটাল গেইনটি আমাকে ওখানে ইনভেস্ট করতে হবে ইন অ্যাকুয়ারিং নিউ হাউস প্রপার্টি। এর আগে কিছু কিছু কোর্টের রায় ছিল যে না, ক্যাপিটাল গেইন যে লোকটি যার হাতে ক্যাপিটাল গেইন হচ্ছে তাকেই তার নামেই ক্যাপিটাল গেইন হতে হবে। কিন্তু বর্তমান কোর্টের ডিসিশন অনুযায়ী ক্যাপিটাল গেইন যে কোনো নামেই কেনা যেতে পারে, এসএসসি কে তার সাথে থাকতে হবে। ইভেন তো এরকম একটা কেসও হয়েছে যে এইচইউএফ এর একটা প্রপার্টি সেল হয়েছে। এইচইউএফ প্রপার্টিটা সেল করে তার যে মেম্বার আছে, এইচইউএফ এর মেম্বার যারা আছে ৪ জন মেম্বার, সে ৪ জনের মেম্বারের নামে সে একটা হাউস প্রপার্টি কিনেছে। কোর্ট বলেছে যে এক্সাম্পশন এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে ক্যাপিটাল গেইন এর মধ্যে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি, যে সেকশন 54 এ বলছে, যে এসএসসি দুটো হাউস প্রপার্টি থাকলে হবে না। এখন যদি দেখা যায় যে এসএসসির একটা হাউস প্রপার্টি আছে এবং আরেকটা হাউস প্রপার্টি হচ্ছে ইনকমপ্লিট হাউস প্রপার্টি, অর্থাৎ ওই হাউস প্রপার্টিটা কমপ্লিট হয়নি। তাইলে সেটাকে কিন্তু কোনো হাউস প্রপার্টি হিসাবে ট্রিট করা হবে না এবং তার জন্য এটাকে ধরা হবে না যে এসএসসি অলরেডি দুটো হাউস প্রপার্টি আছে, সুতরাং সে আর কোনো বেনিফিট পাবে না। এসএসসি হাউস প্রপার্টি মানে হচ্ছে যে একটা কমপ্লিট হাউস প্রপার্টি হতে হবে যেখানে একটা মানুষ থাকতে পারে। অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি থাকলেও থাকতে পারে, কিন্তু টয়লেট থাকতে হবে, জলের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ থাকার উপযোগী হতে হবে। না হলে পরে এটাকে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে সরি হাউস প্রপার্টি হিসাবে ধরা হবে না। সো দ্য ইনকমপ্লিট হাউস প্রপার্টি ইজ নট এ হাউস প্রপার্টি অলসো। এখন সেকশন 54 এর এফ এর জন্য আরো একটা বলতে পারি, যদি এসএসসি যদি অলরেডি একটা নিজের নামে হাউস প্রপার্টি থাকে এবং একটা যদি তার ভাইয়ের সঙ্গে একটা হাউস প্রপার্টি থাকে 50% এ, কি তার মিসেসের সঙ্গে একটা হাউস প্রপার্টি থাকে 50% এ, সেক্ষেত্রেও কোর্ট বলছে যে যে এখানে হাউস প্রপার্টি যেটা এসএসসির আছে, দ্যাট শুড বি অ্যান এক্সক্লুসিভ হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি শুড বি টু দি এক্সক্লুশন অফ আদার্স। অর্থাৎ হাউস প্রপার্টি ওই লোকটি একার হাউস প্রপার্টি হবে। যদি কোনো হাউস প্রপার্টি তার শেয়ার থাকে, অর্ধেকটা হাউস প্রপার্টি থাকে, তাহলে তার এটা সম্পূর্ণ হাউস প্রপার্টি নয় এবং এর জন্য এটা কোনো এমবার্গো হিসেবে ধরা হবে না। অর্থাৎ এর জন্য সে ইনভেস্ট ক্যাপিটাল গেইনের বেনিফিট পাবে। অর্থাৎ সেক্ষেত্রে তাকে দুটো হাউস প্রপার্টি ধরা হবে না। আবার যে প্রপার্টি যেটা বলছে যে হাউস প্রপার্টি কি দিবে, তো হাউস প্রপার্টি কিনবে মানে কি, হাউস প্রপার্টি কাকে বলা হবে? হাউস প্রপার্টি ব্র্যান্ড নিউ হাউস প্রপার্টি হবে? ব্র্যান্ড নিউ হাউস প্রপার্টি হওয়ার কোনো দরকার নেই। কোনো পুরোনো হাউস প্রপার্টি হতে পারে, ইভেন ডিলাপিটেড হাউস প্রপার্টিও হতে পারে। এবং সুপ্রিম কোর্ট একটা কেসে ২০০০ মোস্ট প্রবাবলি 79 এ বলেছিল যে একটা লোক একটা হাউস প্রপার্টি সে সেল করে দিল এবং একটা হাউস প্রপার্টিতে সে অলরেডি থাকে, কিন্তু তার মাত্র 25% তার মানে ওনারশিপ হোল্ডিং এ আছে। বাকি ৩ ভাই আরো 75 এর হোল্ডিং এ আছে। তো এসএসসি কি করলো, সেই প্রপার্টিটা সে সেল করে দিল। প্রপার্টিটা সেল করে তার এক ভাই থেকে তার 25% শেয়ার সে কিনে নিল। অর্থাৎ তার সে 50% শেয়ারের মালিক হলো। সে কেসটি চলতে চলতে সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। প্রথমে বলছে না, এটা তো কোনো হাউস প্রপার্টি কেনা হয়নি। তো সুপ্রিম কোর্ট বলছে যে এটা অবশ্যই এটা সেকশন 54 এর জন্য এলিজিবল হাউস প্রপার্টি, জন্য একটা সম্পূর্ণ হাউস প্রপার্টি হওয়ার কোনো দরকার নেই। সেই সুপ্রিম কোর্টের কেসকে ফলো করে পরবর্তীকালে বোম্বে হাইকোর্ট বলেছে যে এক কেসে একজন মহিলা 15% তার হাজবেন্ডের কাছ থেকে এবং তার ছেলের কাছ থেকে 15% শেয়ার সে পারচেজ করেছে, আনডিভাইডেড শেয়ার। সেক্ষেত্রে তাকে 54 এর এক্সাম্পশন অ্যালাউ করা হয়েছে।
সুতরাং হাউস প্রপার্টি এক্ষেত্রে বলতে যেটা বোঝায় যে এটা সম্পূর্ণ হাউস প্রপার্টি হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর তো মোটামুটি এখানেই শেষ করি, কারণ ক্যাপিটাল গেইন অনেক বড় বড় চ্যাপ্টার। হ্যাঁ, পার্টিকুলার যদি কোনো ইস্যু থাকে তাহলে আমি শুনতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে নিজেরা আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার। বলছি যে আপনি একটা কথা বললেন যে সেটা হচ্ছে যে এ একটা ল্যান্ড হুম। পারচেজ করেছিল 2001-এ, ঠিক আছে? না, সেই ল্যান্ডটা আমি বলছি স্যার কি, আচ্ছা 2001-এ একটা ল্যান্ড পারচেজ করলো। হ্যাঁ। সেই ল্যান্ডটা বি বলে এক ব্যক্তিকে সেল করলো 2020-তে, এবছরই জানুয়ারি মাসে। না, সেল করলে হবে না, কিন্তু তাহলে স্যার সেল হবে না। কস্ট অফ অ্যাকুইজিশন 49(1) বলছে যে প্রিভিয়াস ওনারের কস্ট অফ অ্যাকুইজিশন ধরা হবে ইন কেস অফ পার্টিশন, গিফট, ইনহেরিটেন্স। হ্যাঁ, তাতে অর্থাৎ গিফট যদি হয় প্রপার্টিটা। আমি কি বলেছিলাম, এ একটা প্রপার্টি 1990 সালে কিনেছিল, সে ওটা তার মিসেস বি হচ্ছে উইলে পেলো, অর্থাৎ এ মারা গেল, এ উইল করে রেখে গেছিল যে আমার মৃত্যুর পরে আমার মিসেস পাবে। বি উইল তারা পেলো। হ্যাঁ, এবং বি সেই প্রপার্টিটা তার ছেলেকে 2020 সালে দিয়ে দিল বাই ওয়ে অফ গিফট। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাইলে কি হলো, এখানে যে সি তার ছেলে, তার হোল্ডিং পিরিয়ড ধরা হবে 1990 সাল থেকে, এবং কস্ট অফ অ্যাকুইজিশনও ধরা হবে লাস্ট প্রিভিয়াস ওনার, অর্থাৎ মা নয় বাবা। কিন্তু লাস্ট প্রিভিয়াস ওনার যেহেতু 2001-এর আগে প্রপার্টিটা কিনেছিল, ফেয়ার মার্কেট ভ্যালু 2001-এ পাবে। এটা কিন্তু সাম পার্টিকুলার মোড অফ অ্যাকুইজিশনেই এটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, এটা কিন্তু সেলের ক্ষেত্রে কিন্তু হবে না এটা। আচ্ছা, গিফটের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, গিফটের Thank ক্ষেত্রে you. হতে পারে, উইলে Thank you, হতে sir. পারে। Thank you. হ্যালো 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 হ্যাঁ, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, কে? মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সুজিত বাবু, হ্যাঁ আপনার সাথে একটু শেয়ার করতে চাইছি হ্যাঁ যে হ্যাঁ at the time of calculation of the capital gain, হ্যাঁ হ্যাঁ at the time of calculation of the capital gain, হ্যাঁ। which date will be considered for the selling of the property? Which date मतलब date of acquisition? Date of selling, date of acquisition. Date of selling. Date of sale Yes. হচ্ছে যদি আপনি প্রপার্টি হ্যান্ড ওভার করে দেন, পজেশন হ্যান্ড ওভার করে দেন, রেজিস্ট্রি যদি নাও হয় এবং সম্পূর্ণ পেমেন্ট যদি নাও পান, তাহলে হচ্ছে অ্যাজ পার সেকশন 53A অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ওই এগ্রিমেন্টের ডেটটাই হলো আপনার সেল ডেট। সেই দিনই আপনাকে ক্যাপিটাল গেইন দিতে হবে। তার মানে কি ডেট অফ অ্যালটমেন্ট অফ দ্য ফ্ল্যাট অর বিল্ডিং, ডেট অফ অ্যালটমেন্ট? ডেট অফ অ্যালটমেন্ট থেকেই হয়ে গেল আমার। না, আমার তো এমন হতে পারে একটা প্রপার্টি আমার অ্যালটমেন্ট হলো আমার নামে, বাট আমাকে পজিশন নিল আমি 2 বছর পরে। আই হ্যাভ পেড এভরিথিং, অল দ্য থিংস। না না, আপনি কার কথা বলছেন? একটা হলো ডেট অফ সেল, একটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড। হোল্ডিং পিরিয়ডের জন্য ডেট অফ অ্যালটমেন্ট থেকে হবে। হ্যাঁ, ডেট অফ অ্যালটমেন্টে তোমাকে পজিশনই দেয়নি। ডেট অফ অ্যালটমেন্টে ও পজিশন দেবে কোথায়? ও তো আন্ডার কনস্ট্রাকশন আছে। সেক্ষেত্রে কিন্তু আমার এটা হোল্ডিং পিরিয়ডটা আমার ওখান থেকেই ধরা হবে। প্রপার্টিটার এক্সিস্টেন্সই হয়তো নেই অলমোস্ট, কিন্তু তাও ধরা হবে। আর সেলের ক্ষেত্রে ধরা হবে যে যেদিন আমি পজিশনটা হ্যান্ড ওভার করলাম, হ্যাঁ, অর্থাৎ আমি যদি এগ্রিমেন্ট করে যদি আমি পজিশন দিয়ে দিই, এগ্রিমেন্টে যদি লেখা থাকে যে আমি পজিশন হচ্ছে বায়ারকে দিয়ে দিলাম, তাহলে আমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স এদিনই দিতে হবে। কিন্তু একটা সুখের কথা আছে, যেটা হচ্ছে যে বলবীর সিং মাইনির কেসে সুপ্রিম কোর্ট 2017 সালে যেটা বলেছে যে যেহেতু একটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছে, রেজিস্ট্রেশন অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, যদি এগ্রিমেন্টটা রেজিস্টার্ড না হয় তাহলে কিন্তু এই আইন বলবৎ হবে না। হ্যাঁ, বোঝাতে পারলাম? কেটে গেছে। Good evening, Mr. Basu. গুড ইভিনিং।
আমি অ্যাডভোকেট এস এন দাস বলছি কলকাতা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে এরকম কেস ঘটে, ধরুন একজন ব্যক্তি সম্পূর্ণ কনসিডারেশন দিয়ে একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনলো, হ্যাঁ হ্যাঁ বাট কেনার সময় সে তার নিজের নামটা রাখলো, তার ওয়াইফের নামটা রাখলো, বা দুজন হ্যাঁ ছেলে বা ভাই কারো নাম রাখলো। হ্যাঁ হ্যাঁ আর এটা এরকমও ঘটে যখন বাবা মারা গেলেন, হুম, হুম, অবশ্যই এটা অন্য কেস হয়ে যাচ্ছে, ধরুন এই কেসটাই যেটা বললাম, হুম, হুম, এবার এই হুম, প্রপার্টিটা যখন বিক্রি হয়ে যাবে হুম, হুম। তখন কনসিডারেশন মানিটা কে কে রিসিভ করবে আর কার কার হাতে ক্যাপিটাল গেন হবে, এটা একটু যদি বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটি যে করলো, এসএসসি ফুল ইনভেস্টমেন্ট করলো, তো এসএসসির হাতেই হবে। লিগাল আচ্ছা। লিগাল লিগাল টাইটেলটা, হ্যালো, হ্যাঁ, লিগাল টাইটেলটা পাস হবে হচ্ছে সবাই যখন সেল করবে তখনই। আমি 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 এক্ষেত্রে একটা উদাহরণ দিই, যে সেকশন 45(3) কোনো ফার্মে যদি আমি পার্টনার হিসাবে ঢুকি, অর্থাৎ আমি আর আপনি মিলে একটা পার্টনারশিপ করলাম, আমার একটা ল্যান্ড আছে, আপনারও একটা ল্যান্ড আছে, আমরা দুটো ল্যান্ডকেই আমরা আমাদের ক্যাপিটাল হিসেবে ইন্ট্রোডিউস করলাম, অর্থাৎ বুকসে যে টাকাটি লেখা হবে সেটাই হবে ল্যান্ডের ভ্যালু। 50 লক্ষ লেখা হোক আর 5 লক্ষ লেখা হোক, 50C এখানে অ্যাপ্লাই হবে না। কিন্তু সেই ল্যান্ডটি যখন সেল হবে, সেটা কিন্তু ফার্মের হাতে ট্যাক্স হবে, ইন্ডিভিজুয়াল পার্টনারের হাতে ট্যাক্স হবে না, অন দি গ্রাউন্ড কি যে ট্রান্সফারটা তো রেজিস্টার ডিডে হয়নি। হ্যাঁ, এর জন্য পরিষ্কার কেস ল আছে। অর্থাৎ যে লোকটি ইনভেস্ট করবে এক্ষেত্রেও, হ্যাঁ, আমি ক্যাপিটাল গেইনটা ইনভেস্ট করলাম, আমার সাথে আমার ভাইকে, আমার বাবাকে, কি আমার মিসেসকে, কি আমার ছেলেকে, কিন্তু যেহেতু পুরো ইনভেস্টমেন্টটা আমি করলাম, আমার ফাইলেই এটা শো হওয়া উচিত, ওদের ফাইল থেকে শো হবে না, আমার ফাইলেই এটা শো হওয়া উচিত। কিন্তু আমি যদি ওদের গিফট দিয়ে দিই, প্রপার্টির থেকে টাকাটি প্রপার্টি দিয়ে যদি আমি গিফট হিসাবে দেখাই যে না আমি ওকে গিফট দিলাম এবং 1/4 করে ওটা ভাগ করে দিলাম, তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্টের বেনিফিটটা আমি 1/4ই পাবো, কারণ টাকাটা আমি ওদের গিফট করে দিয়েছি। হ্যাঁ, আর এখানে আর সেল করার সময় কনসিডারেশন মানিটা যখন রিসিভ করা হবে তখন কি আমার কোওনাররা ওটা নিতে পারবে, না যিনি ইনভেস্ট করেছিলেন তিনি যদি জীবিত থাকেন তিনি পুরোটা রিসিভ করবেন? না কোএনার নিতে পারবে না। আচ্ছা, যিনি ইনভেস্ট করেছিলেন উনি পুরোটা রিসিভ করবেন? হ্যাঁ কোওনার নিতে পারবে না। আমরা 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 তো এরকম অনেক সিভিল কেস দেখে রাখি, আমাদের মক্কেলদের মধ্যেই দেখি, দুই ভাইয়ের মধ্যে মামলা হয়েছে, দুই ভাইয়ের মধ্যে মামলা হয়ে বাবা যখন জীবিত ছিলেন কিছু এই ভাইয়ের নামে প্রপার্টি করেছে, কিছু ওইভাবে প্রপার্টি করেছে, কিন্তু ডিসপ্রপোর্শন হয়ে গেছে, পরবর্তীকালে ভাইরা এগ্রি করলো না, ও বলছে না তো এই জমিটা তো আমার নামে কেনা, ও বলছে তো জমিটা এই নামে কেনা, এন্ড কোর্টে গিয়ে প্রমাণ করতে পারলো না যে জমিটা কেনার ওর কোনো মিনস ছিল, ওর কোনো অ্যাবিলিটি ছিল, এবং এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বাবার টাকা দিয়ে প্রপার্টিটা কেনা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ও টাকায় আর ওর ইন্ডিভিজুয়াল প্রপার্টি হিসেবে মানা হয় না। আচ্ছা, সিভিল কেসের কথাও বলছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা অমিত বলছিলাম। অমিত বলো। গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং বলো। বললাম যে একটা জিনিস আমার জানার ছিল, যেমন আপনি আজকে বললেন কথাটা যে প্রিভিয়াস ওনারের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন আমাকে ইন কেস অফ ইনহেরিটেড প্রপার্টি, যদি কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি যদি আমার কাছে আসে, তাহলে আমাকে এখানে কস্ট অফ ইন্ডেক্সেশন যেটা করতে হবে অ্যাকুইজিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিভিয়াস ওনারের ক্ষেত্রে। প্রিভিয়াস ওনারের লাস্ট প্রিভিয়াস ওনার সেক্ষেত্রে কি আমি কস্ট অফ ইমপ্রুভমেন্টও কি করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আমি একটু স্পেসিফাই করে এটা বলি। সাপোজ আমার 2008 এ আমার পারচেজ করা আছে হাজবেন্ডের প্রপার্টি, এবার হাজবেন্ড 2014 এ মারা গেল, কিন্তু ইন বিটুইন 8 to 14 উনি কিছু ডেভেলপমেন্ট করেছেন, একদম পাওয়া যাবে। ও যে ডেভেলপ করেছে সেটাও পাওয়া যাবে, এবং এসএসসি যেদিন পেলো তারপরে ডেভেলপ করেছে সেটাও পাওয়া যাবে। তারপর যে ডেভেলপ করে থাকে তাহলে সেগুলো পাওয়া যাবে। একদম পাওয়া যাবে। এখানে খালি আমি মানে নট অনলি অন ক্যাপিটাল গেইন, আমি একটুখানি আরেকটা জিনিস ক্লারিফাই করতে চাই। এবার কি হলো যে হাজবেন্ড মারা গেল, তার লিগ্যাল হেয়ার ছিল হচ্ছে এক মাইনর মেয়ে, এক মেজর মেয়ে এবং ওয়াইফ, তার লিগ্যাল হেয়ার হিসাবে। হ্যাঁ একজন মাইনর মেয়ে, একজন মেজর মেয়ে এবং ওয়াইফ। এই ক্ষেত্রে যখন প্রপার্টি বিক্রি করবে, তাহলে মাইনর মেয়ের যে ক্যাপিটাল গেইন হবে সেটা তো মায়ের সঙ্গে নিশ্চয়ই ক্লাবিং হবে, ক্লাবিং প্রভিশন তো আসবে নিশ্চয়ই। না, হবে না ক্লাবিং প্রভিশন এখানে আসবে না। না হবে না, একদম হবে না। আচ্ছা, মাইনর মেয়ের এখানে হবে না, কারণ কি সেকশন 64 এ যেটা বলেছে, সেকশন 64 এ তো বলেই দিয়েছে যদি তার নিজের ক্ষমতায় সে কিছু করে, অর্থাৎ একজন মাইনর কিন্তু সে একটা সিঙ্গার বা একটা পেইন্টার বা একটা ডান্সার,
বা আদার অ্যাবিলিটি তার আছে, সেক্ষেত্রে যদি সে কিছু কামাইপত্র করে থাকে তাহলে কিন্তু অ্যাডিশন হয় না। মাইনরের যে ইনকামটা হয় সেটা মাইনরকে যে প্রপার্টিটা আমি ট্রান্সফার করি, মা তো কোনো প্রপার্টি ট্রান্সফার করছে না, ও তো বাই ভার্চু অফ ইনহেরিটেন্স পেয়েছে বাবার কাছ থেকে। মায়ের একদম। ট্রান্সফারের কোনো প্রশ্নই নেই, মা বাবার মৃত্যু যখনই হয়েছে সেই মুহূর্তে প্রপার্টির মালিক হয়ে গেছে। মা যদি প্রপার্টিটা ওকে গিফট করতো তাহলে 64 এর অ্যাডিশনের প্রশ্ন ছিল, এখানে কোনো 64 অ্যাডিশনের কোনো প্রশ্ন নেই। দ্যাটস মিনস তাহলে এখানে শুধুমাত্র ক্যাপিটাল গেন, এবার যখন এটা 2018 এ প্রপার্টিটা সেল আউট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে যা ক্যাপিটাল গেন হবে সেটা শুধুমাত্র 1/3 হিসাবে আমি ওয়াইফের ফাইলে বা ওয়াইফের হ্যান্ডে এটা ট্যাক্সেবল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজনের একদম আলাদা আলাদা হবে, তিনজনের একদম একদম আলাদা আলাদা। আলাদা। আচ্ছা, হ্যাঁ, এখানে একদম আলাদা আলাদা। এখানে যেটা জিনিস থাকলো যে মাইনর থাকার জন্য যে ওর হাতে তো এখন কোনো ট্যাক্সেশন হলো না, বা ওর তো ট্যাক্সেশন পেমেন্ট করা হলো না, না না, সেক্ষেত্রে এটা মাইনরের রিটার্ন ফাইল করতে হবে। মাইনরের রিটার্ন ফাইল করতে হবে হ্যাঁ না? হ্যাঁ, একদম মাইনর রিটার্ন ফাইল করতে হবে। ওকে, মাইনর যদি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আর্ন করে তার রিটার্ন ফাইল হয়। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন বিভিন্ন ইয়ে দেখি, শো দেখি যেখানে গান করে, নাচ করে বা আদার্স যদি ধরে নিই, হ্যাঁ, যেখানে বাবা মার কোনো অনুদান নেই ওর কামাইয়ের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তার হাতেই এটা ইনকাম হয় এবং তার রিটার্ন ফাইল হয়। ওকে দাদা, এটা ব্যাপার আরো পরে দাদা আমি একটা কোশ্চেন, আমার একটা কোয়েরি ছিল দাদা। হ্যাঁ বলো অপূর্ব, বলো। সব কোয়েরি তোমরাই করবে, করো। আচ্ছা, না 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 না, আমার কোয়েরি দাদা তোমার ক্যাপিটাল গেইন সুন্দর মতো বুঝে গেলাম আমি, যেহেতু হ্যাঁ, মানে হ্যালো, শুনতে পাচ্ছি না, অপূর্ব শোনা যাচ্ছে না। একজন কোয়েরি করলো না কিছুক্ষণ আগে, তুমি যে এক্সাম্পলটা দিলে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এ আর বি দুজন পার্টনার, দুজন ল্যান্ড দুজন ইনভেস্ট করে, সেক্ষেত্রে কি ক্যাপিটাল গেইনস লায়াবিলিটি হবে না? একদম হবে, যে বছরে বুকসে এন্ট্রি হবে সে বছরই হবে। এবং ভ্যালুটা কিভাবে হবে? ভ্যালুটা অপশন মানে আচ্ছা, মানে আচ্ছা, আমি যদি একটা প্রপার্টি, আমি পার্টনার সুজিত বসু, তুমি অপূর্ব সাহা, আমি যদি প্রপার্টিটা 1/4/2001 আগে কিনে থাকি, তাইলে হ্যাঁ দাদা। তাইলে আমার কস্ট অফ অ্যাকুইজিশন হবে ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অফ 1/4/2001, বা তারপরে যদি কিনে থাকি তাহলে অ্যাজ পার ডিড যেটা ভ্যালু হবে সেটা, প্লাস হচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট যদি করে থাকি, রাইট? এখন ভ্যালু ফার্মে লিখবো, পার্টনাররা এগ্রি করবে, এই মার্কেট ভ্যালু, স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত ছিল এটার সঙ্গে কোনো দরকার নেই। যে ভ্যালুটা আমরা বুক দেখাবো সেটাই হবে, তারপর ক্যাপিটাল এটাই গেইন ট্যাক্স লাগবে। তার ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হবে, এবং সেই যা বেনিফিট পাওয়ার সবই পাবে সেকশন 54 এ। সেই জমিটা বিক্রি না করলেও তাকে ক্যাপিটাল গেইন পেমেন্ট করতে হবে। তুমি বললে না কিছু আগে যে সেটা বিক্রি নয়, সবচাইতে বড় কথা যে আমাদের ক্যাপিটাল গেইন অ্যাক্টে বিক্রির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ট্রান্সফার বলেছে। ট্রান্সফার করে লায়াবিলিটি আসবে। হ্যাঁ, সেকশন 214 এর যে মোড গুলো আছে, কি ভাবে ট্রান্সফার হয় তার মধ্যে এটা একটা মোড। ইভেন রেজিস্টার না করলেও করতে হবে। রেজিস্টার না করলেও কিছু আসে যায় না, কিন্তু সেল করলে ফার্মের নামে, ফার্মের হাতে ট্যাক্স হবে। হ্যাঁ, ফার্মের হাতে ট্যাক্স হবে, 50C অ্যাপ্লাই হবে। থ্যাংক ইউ দাদা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। বলছি যে আমি একটা প্রপার্টি ইনহেরিট করেছি, হাফ পোর্শন ইনহেরিট করেছি, আর হাফ পোর্শন আমার ধরুন যে দাদা ইনহেরিট করেছে, মানে টোটাল প্রপার্টিটা। এবার সেটা একটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হলো 7/5/2018-তে, এবং রেজিস্টার্ড এগ্রিমেন্ট হলো 2018-19-এ। আমার পাটে 37 লক্ষ টাকার মধ্যে 15 লক্ষ টাকা আমি পেয়ে গেলাম, আর 19-20-তে এসে 22 লক্ষ টাকা পেলাম। তাহলে আমার ক্যাপিটাল গেইনটা, বিল্ডিংটা এখনো ইনকমপ্লিট, কিন্তু আমার টাকা পয়সা আমি সব পেয়ে গেছি। এখন আমাকে খালি একটা কথা বলুন, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে তার মধ্যে কোনো শেয়ার আছে আপনাদের? না, কোনো শেয়ার, আর আমার কোনো শেয়ার নেই, আমার পুরো 37 লক্ষ টাকা আমি পুরো পেয়ে গেছি। আপনি খালি টাকা পাচ্ছেন? শুধু টাকা পাচ্ছি। আপনি টাকা পাচ্ছেন, রেজিস্টার্ড এগ্রিমেন্ট না? রেজিস্টার্ড এগ্রিমেন্ট। আপনার ক্ষেত্রে যে নতুন সেকশন আছে, সেকশন 5A অফ সেকশন 45 অ্যাপ্লাই হবে না। ওখানে সেকশন 45 এতে বলছে যে আপনাকে ওই প্রজেক্টের মধ্যে কোনো একটা শেয়ার থাকতে হবে, এটা মাস্ট। ওটা একটা শেয়ার রয়েছে, 100 স্কয়ার ফিটের একটা গ্যারেজ, ওই আইনের ফাঁকের জন্য একটা করা আছে। আছে তো? আছে তো, হ্যাঁ। তাইলে এটা আপনার ক্যাপিটাল গেইন হবে যেদিন বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট পাবে এই লোকটা, যেদিন কমপ্লিশন সার্টিফিকেট পাবে। হ্যাঁ, এবং সেই
সেই তারিখে আপনার ওই ভ্যালু, গ্যারেজের ভ্যালু, স্টাম্প ডিউটি হুম। ভ্যালু কত, তার সঙ্গে এই 37 লক্ষ টাকা যোগ হবে। যোগ করে যে আচ্ছা। ভ্যালুটা হবে সেটা হবে আপনার মানে সেল ভ্যালু, সেটাকে সেল ভ্যালু ধরা হবে। সেটাই সেল ভ্যালু ধরা হবে। হ্যাঁ, মানে এখন যতক্ষণ এখন পর্যন্ত, হ্যাঁ বলো। না, যতক্ষণ পর্যন্ত কমপ্লিশন সার্টিফিকেট না আচ্ছা। পাচ্ছে। কিন্তু এখানে না একটা কথা আমি আমার মূল বক্তব্যের সময়ও বলে দিই, সেটা হচ্ছে যে সে মনে করুন যে এই নতুন আইন অনুযায়ী কমপ্লিশন সার্টিফিকেট পেলেই হয়। আইন তো একদম হুম। পরিষ্কার এবং হুম। এটা একটা যেহেতু ট্যাক্সেশন স্ট্যাটুট, এখানে একটা হুম। কথাও জোড়া যায় না, একটা কথাও বাদ দেওয়া যায় না। হ্যাঁ, হুম। স্ট্রিক্টলি এটাকে ইন্টারপ্রেট করতে হয় অ্যাজ পার হুম। সুপ্রিম কোর্ট। হুম। কিন্তু মনে করুন কোনো একটা কমপ্লিশন সার্টিফিকেটটা পাওয়া গেল না, গেল না। হুম। একটা ডিসপুট হয়ে গেল, কর্পোরেশনের সঙ্গে ডিসপুট হয়ে গেল বা কোনো কারণে একটা ম্যাক্সিমামই ডিসপুট হচ্ছে, হয়ে গেল। ম্যাক্সিমামই হ্যাঁ, তাই হ্যাঁ। তাহলে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি পুরানো সার্ভিস ট্যাক্স অ্যাক্টকে আমরা ধরি, সার্ভিস অ্যাক্টের পজিশনে বলছে যে কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া গেলেও ফার্স্ট অকুপেন্সিকে ডেট অফ কমপ্লিশন ধরা হবে। অর্থাৎ আমি অকুপাই নাও করতে পারি, কিন্তু যে কোনো লোক, যে কোনো পারচেজার যদি ফার্স্ট অকুপাই করে তাহলে হুম। সেটাকে ধরা হবে। কিন্তু আচ্ছা। আমি শিওর নই যে সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে কি হবে না। কিন্তু একটা হুম। প্রবাবিলিটি থেকে যেতে পারে কি 15 বছরেও কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া গেল না, তখন কি হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চান্স আছে, 15 বছরে না পাওয়ারও চান্স আছে। চান্স। তো সুতরাং 15 বছরই ট্যাক্স দিতে হবে না? তাই কি এটাই নিয়ম হবে? এটাই তো নিয়ম আচ্ছা। আছে, নতুন আচ্ছা। আইনের নিয়ম আছে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে আমি বেস ইয়ার কোনটাকে ধরবো এক্সিকিউশনের, মানে আপনার অ্যাকুইজিশনের ক্ষেত্রে? আপনার ইনহেরিট করেছেন প্রপার্টি বলছেন হ্যাঁ, না? হ্যাঁ। তো বাবা 1963 সালে কেনা এক property। চার 2001 এর টোটাল প্রপার্টি ভ্যালু ছিল তার অর্ধেকটা ভ্যালু আপনার 1/4 2001। 2001 ঠিক, বেস ভ্যালু 2001, হ্যাঁ, মানে হ্যাঁ, 2001-2 আর কি, ফাইনান্সিয়াল হ্যাঁ, ইয়ার। হ্যাঁ, হ্যাঁ, না ফাইন্যান্সিয়াল ইয়ার 2000-2001, 2000-2001 বললাম। হ্যাঁ, 1/4-2001 বললাম। আচ্ছা, মানে হ্যাঁ, 100 আর কি, ওই হ্যাঁ, ইন্ডেক্স ভ্যালু 100। হ্যাঁ, ইন্ডেক্স ভ্যালু 100, ওটা ইন্ডেক্স ভ্যালু 100। হ্যাঁ, হ্যাঁ, তার মানে ওটা 2001-2 দেখাচ্ছে 100, হ্যাঁ, ন্যাচুরালি অ্যাসেসমেন্ট ইয়ার 1-2। না ফাইনান্সিয়াল ইয়ারে ইন্ডেক্সে দেখাচ্ছে 1-2। হ্যাঁ, তাও হতে পারে। আমি এপ্রিল 2001 হবে না, 1/4-2001। ঠিক। হ্যাঁ, 1-2। হ্যাঁ, ঠিক আছে। ঠিক, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। সুজিত দা, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, এই আপনি যেটা বললেন 50 বি নিয়ে, খুব সম্ভবত হ্যাঁ, 50 বি বললেন, হ্যাঁ, তো ওইখানে দেখা যাচ্ছে যে আপনি বললেন যে ওটা লামসাম পেমেন্ট করতে হবে, মানে লামসামে বিক্রি করতে হবে আলাদা। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ধরুন একটা প্রপার্টির মধ্যে অনেক এলিমেন্ট আছে, সেই হ্যাঁ, এলিমেন্ট গুলোকে একটা লামসাম ফিগারে ওটা বিক্রি যদি হয় তাহলে হ্যাঁ, 50 হ্যাঁ, অ্যাপ্লিকেবল হবে, এটা বললেন তো আপনি? 50 বি অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবল এবং এবং রেজিস্ট্রেশন পারপাসে যদি ভ্যালু আলাদা করে অ্যাসেস করা হয়, ল্যান্ডের ভ্যালু আলাদা, বিল্ডিং এর ভ্যালু আলাদা, মেশিনের ভ্যালু আলাদা, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। ডিডে লেখা হবে অ্যাজ এ হোল, কোনো আলাদা কোনো প্রপার্টির কোনো ভ্যালু ওখানে অ্যাসাইন করা যাবে না। আর কিন্তু এবার প্রশ্ন বলুন। ফর দ্য পারপাস অফ ক্যাপিটাল গেইনস আপনি হ্যাঁ, বললেন যে বুক ভ্যালুটা আমাকে নিতে হবে ফর ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো যেগুলো আছে, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো, তার না, book value বুক ভ্যালু নেই। ক্যাপিটাল হবে যে আমার বুক ভ্যালুতে অ্যাসেট যেদিন সেল করছি, হ্যাঁ, যেদিন সেল হলো, ট্রান্সফার হলো, সেদিনকার বুক ভ্যালু কত মাইনাস সেদিনের লাইবিলিটি কত, না, এটা মাইনাস। এই বুক ভ্যালুটা যদি আমি অ্যাসার্টেন না করতে পারি বা আমার বুক থেকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? ধরুন আমি লামসামে বিক্রি করেছি, সেখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, কিন্তু আমি বুক ভ্যালুটা ডিটারমিন করতে পারছি না, সেক্ষেত্রে কি না, হবে? আপনার প্রত্যেকটা অ্যাসেট তো আপনার বুকস এর মধ্যে জার্নাল করা আছে। প্ল্যান্টের জায়গায় প্ল্যান্ট আছে, না, এসির অনেক জায়গায় এসি আছে। পুরোনো প্রপার্টি, আমার বুক ভ্যালু কিছু পাচ্ছি না, ধরুন আমি লামসাম পেমেন্ট করেছি, লামসাম একটা ধরে আমি সেল করেছি, ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কারণ আইন বলছে যে বুক ভ্যালু মাইনাস লাইবিলিটি ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে লাস্ট রিটার্ন যেটা ফাইল করেছেন সেই ব্যালেন্স শিটে যে অ্যাসেটের ভ্যালু আছে তাই ধরতে হবে। রিটার্ন যে ফাইল করেছেন তাতে যে অ্যাসেটের ভ্যালু, সেই অ্যাসেটের ভ্যালু মাইনাস লাইবিলিটি ভ্যালু, সেটা ধরতে হবে। হ্যালো। আর কাউন্ট হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা, বিশ্বজিৎ বলছিলাম। হ্যাঁ, দাদা একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, যেটা আপনি বললেন না যে ল্যান্ড ওনার যদি আফটার ওই কনসিডারেশনটা রিসিভ করার পর ডিপোজিট করে দিল
এবং ডিপোজিট করবার পর মারা গেলেন উনি, হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছেন যে ক্যাপিটাল গেইনটা আর হবে না। না ক্যাপিটাল গেইন হবে না, ওটা ওটা হ্যাঁ, তো ক্যাপিটাল আমার ক্যাপিটাল এরকম গেইন। একটা ঘটনা আছে, উনি অ্যাডভান্স নিয়েছেন, হ্যাঁ এগ্রিমেন্টের থ্রু ম্যাক্সিমাম টাকাটা অ্যাডভান্সে নিয়েছেন, হ্যাঁ, ফাইনাল রেজিস্ট্রিটা আর দেননি, তার আগেই মারা গেলেন, তাহলে এই ক্ষেত্রে কি না এক্ষেত্রে তো হাতে না না, এক্ষেত্রে তো ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে তো জমা করেনি। না? গভর্নমেন্ট ছাড় দিয়েছে যে এসএসসি প্রপার্টি সেল করার পরে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে ক্যাপিটাল গেইন বা নেট কনসিডারেশন জমা করেছে, করে আর বাড়িটি তৈরি করতে পারিনি, তার আগে মরে গেছে। আর এক্ষেত্রে আমি একটা অ্যাডভান্স নিয়েছি 2015 সাল থেকে, অ্যাডভান্স ট্যাক্সেবল হয়ে গেছে অ্যাজ ইনকাম ফ্রম আদার সোর্সেস। যে বছরে অ্যাডভান্স নেবা সে বছরে 56(2)(9) এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস। আচ্ছা, তাহলে উনি যে বছর মারা গেলেন সেই বছরেই তো উনি টাকাটা নিয়েছেন, তাহলে সেই বছরে ইনকাম ফ্রম আদার হ্যাঁ, যে বছরে টাকা নিয়েছে সে বছরে রিটার্নে দিতে হবে, তার রিটার্ন লিগাল ইয়াররা ফাইল করবে, ট্যাক্সেবল ইনকাম। আর পরে ওটা যখন রেজিস্ট্রি হয়ে যাবে লিগ্যাল হিয়ার্স এর হাতে ক্যাপিটাল গেইন চলে আসবে। না রেজিস্ট্রি হবে কি? সেল তো হবেই প্রপার্টিটা লিগ্যাল না হিয়ার্স। তাইলে তাইলে আর অ্যাডভান্সের উপর ট্যাক্স কেন হবে? যেখানে অ্যাডভান্স ফরফিট হয় সেখানে হচ্ছে এটা বলছি না, আমি। ফরফিট হবে না, না না না, পরে তাইলে তো রেজিস্ট্রি দেবে লিগ্যাল হিয়ার্স। না না, তাহলে রেজিস্ট্রি লিগাল ইয়াররা দেবে যখন বাবা যেদিন মারা গেল সেদিন মালিক হয়ে গেল। হ্যাঁ, যখন রেজিস্ট্রি দিবে তখনই সে রেজিস্ট্রি দেবে। এবং সেক্ষেত্রে আগে যে কথাগুলো বললাম সেকশন 49(1) এর ধরে ওই বাবা যেদিন প্রপার্টি কিনেছিল সেখান থেকে ধরতে হবে। বাবা যদি 1/4/2001 লিগ্যাল হিয়ার্স এর ইনহেরিটেড প্রপার্টি হিসেবে যেভাবে হয় যেভাবে হয় সেভাবেই। রাইট রাইট। থ্যাংক ইউ। দাদা আমি জিজ্ঞাসা করছি না কিছুই, কারেন্টটা বলছে না, আপনারাই জিজ্ঞাসা করুন বলে। দিলীপ জিজ্ঞাসা করলে আমি নেই, আমি হওয়া। না আমি শুনছি, আমি বললাম দাদা বলে তোমরাই করবে প্রশ্ন, আমি বললাম ঠিক আছে, আজকে আমরা শিলিগুড়ি অনেক প্রশ্ন হয়ে এলো। আর কারোর কোনো প্রশ্ন আছে? না না, নাকি প্রশ্ন আর নেই কোনো, অনেক প্রশ্ন হয়ে গেছে, নেই মনে হচ্ছে। আমি সুজিত দাকে ধন্যবাদ জানাবো, এত পুরনো এবং এত বড় একটা টপিক এত অল্প সময়ে বুঝিয়ে দেওয়া একটা বড় ব্যাপার। মানে অ্যাকচুয়ালি বক্তা যে আছে তাকে কিন্তু খুব মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া। এত অল্প সময় দেবো অথচ পুরোটা আমরা শুনতে চাইবো, বুঝতে চাইবো, এটা কিন্তু একটা বক্তার পক্ষে খুবই অসুবিধাজনক। তো আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন সুজিত দা। এটা একটা পুরনো সাবজেক্ট কিন্তু প্রচুর ধোঁয়াশা রয়েছে আমাদের মধ্যে, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার শিলিগুড়ির শ্রীমতী শান্তা মিত্রকে ওনাকে অনুরোধ করব, উনি আমাদের অল বেঙ্গল ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গলের অর্গানাইজেশনাল সেক্রেটারি। ওনাকে আমি অনুরোধ করব উনি আজকের এই আমাদের ওয়েবিনার শেষে উনি ভোট অফ থ্যাঙ্কসটা আমাদের দেবেন। আমি শ্রীমতী শান্তা মিত্রকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কসটা দেওয়ার জন্য। শান্তা দি আপনি আছেন তো? বলুন আপনি। হ্যালো শান্তা দি। শান্তা দি আনমিউট করো, আনমিউট করো। হ্যালো, হ্যাঁ বলুন শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। আজকের স্পিকার শ্রী সুজিত বসু মহাশয়কে এত ভালো একটা ডেলিভারেশন দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। অল বেঙ্গলের যারা শ্রোতা ছিলেন, যারা আমাদের এই বক্তব্যটা সুজিত বসু শুনেছেন, শুধু অল বেঙ্গলেরই না, আমাদের আরো অনেক অ্যাসোসিয়েশন আছে, তাদের সদস্যরা সবাই শুনেছেন এবং সুজিত বসু খুবই ভালো বলেন এবং আমরা সকলেই যখনই কোনো প্রবলেম হয় আমরা সুজিত দার কাছে পৌঁছে যাই এবং সুজিত দা নির্দ্বিধায় আমাদের সমস্যার সমাধান করে দেয়। তো সুজিত দাকে আরেকবার ধন্যবাদ জানাই। অল বেঙ্গলের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ বডি মেম্বার সকলকে আমার প্রণাম জানাই। তো আজকে এইখানেই আমরা শেষ করি। আমার মনে হয় যে সবারই ভালো লেগেছে, আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে
ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার। ভালো আছো অশোক দা?